আসসালামু আলাইকুম। কেমন আছেন? যে যেখানে আছেন আমাদের সাথে জয়েন করে ফেলুন। আর আমাদের পাশে কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছেন, যেখান থেকে দেখছেন বা দেখবেন, আহ, আমাদের লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আজকে আমাদের গান ফান আড্ডা নয়, আজকে হবে গুরুত্বপূর্ণ কিছু আহ বিষয় আলাপ হবে। আমরা যে মহামারীতে ভুগছি এখন, সারা বিশ্বে যে মহামারীতে আতঙ্কে ছড়িয়ে আছি আমরা, আমাদের শান্তি, ঘুম, ব্যবসা, পৃথিবীর যত যা কিছু আছে সব থেমে গেছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে আর গান ফান আড্ডা নয়, আজকে হবে গুরুত্বপূর্ণ কথা। আমরা তাহলে আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। চল। আসসালামু আলাইকুম দর্শক এবং শ্রোতা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, নিশ্চয়ই সবাই ভালো আছেন। সবার জন্য শুভকামনা করছি। আজও আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। আপনারা জানেন যে করোনা মহামারীতে সারা বিশ্ব থমকে গিয়েছে, কিন্তু জীবন থেমে থাকে না। আমরা এগিয়ে যেতে চাই, করোনা যুদ্ধ জয়ী হতে চাই। সেই যুদ্ধের ময়দানে আমরা সাহসের সাথে এগিয়ে যেতে চাই। আজ আপনাদের সামনে হাজির হয়েছেন একদম যুদ্ধের ময়দানের সম্মুখ ভাগের যোদ্ধা, একজন ডাক্তার। আমাদের সাথে আছেন ডাক্তার মারুফ রায়হান খান। আমরা শুনবো তার গুরুত্বপূর্ণ কথা, শুনবো তার স্বপ্নের কথা, শুনবো আমাদের সাহস জাগানোর কথা। আপনারা আমাদের সাথেই থাকবেন। ডাক্তার মারুফ রায়হান খান, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জি, আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আসলে চারিদিকে এখন যেভাবে ডাক্তার নার্স আক্রান্ত হচ্ছে, আপনাদের নিয়েও আমরা ভয়ে থাকি। জি আপনারা ভালো না থাকলে আমাদেরকে আপনারা ভালো রাখতে পারবেন না। জি ধন্যবাদ। তো মারুফ ভাই, শুরুতেই আসলে আমরা এই কোভিড-19 নিয়ে আলাপই করব, যে আপনি জি। তো খুব কাছের থেকে, খুব সামনে থেকে জিনিসটা দেখছেন। এখন আমাদের উদ্দেশ্যে সচেতনামূলক কিছু আমাদেরকে বলেন। মূল আলোচনা যাবার আগে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি গুড নিউজ বিডি এবং প্রকৃতিকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি প্রথমে আমাদের বর্তমান যে করোনা পরিস্থিতি, সেই পরিস্থিতিটা একটু যদি আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাই, তাহলে আজকে 11ই জুন 2020, আজকে কিন্তু মোট আক্রান্তের সংখ্যা 3187 জন। অর্থাৎ আক্রান্তের সংখ্যা কিন্তু এখন অনেক বেশি, এবং সেই সাথে আজকে মৃত্যুবরণ করেছে 37 জন মানুষ। এখন আমি যদি আপনাদেরকে একটা ডাটা দেখাই, তাহলে আপনারা দেখবেন যে এখন কিন্তু প্রতি মিনিটে 2 জনেরও বেশি করে মানুষ আক্রান্ত হচ্ছে, এবং প্রতি 2 ঘন্টায় 3 জনেরও বেশি করে মানুষ মারা যাচ্ছে। এবং জিনিসটা কিন্তু আসলেই খুব অ্যালার্মিং একটা বিষয়। এছাড়া আরো কিছু ডাটা যদি আপনাদেরকে আমি দেখাই, তাহলে দেখবেন যে প্রথম বাংলাদেশে যখন করোনা রোগী শনাক্ত হয়েছিল, সেটি ছিল 8ই মার্চ। অর্থাৎ 8ই মার্চ আমাদের করোনা রোগী শনাক্ত হয়েছিল। সেখানে সেখানের মাত্র 1 মাস পর 8ই এপ্রিলে 218 জন রোগী হলো। তার 1 মাস পর 8ই মে, তখন কিন্তু রোগীর সংখ্যা ছিল 13,134 জন। কিন্তু 1 মাস পর 8ই জুন, তখন কিন্তু রোগীর সংখ্যা অনেক অনেক গুণ বেড়ে গিয়ে সেটা হলো 68,504 জন। অর্থাৎ প্রথম যখন করোনা পরিস্থিতি শুরু হয়েছিল, তার থেকে এখন অবস্থাটা কিন্তু অত্যন্ত, আমি আমার ভাষায় ভয়াবহই বলতে পারি, যে অনেক দ্রুত গতিতে কিন্তু আমাদের রোগীর হার বাড়ছে। একটা জরিপ যদি আপনি দেখেন, তাহলে দেখেন প্রথম 10,000 আক্রান্ত হতে সময় লেগেছিল 57 দিন। এরপর 10,000 আক্রান্ত হতে সময় লেগেছে 11 দিন। এরপর 10,000 আক্রান্ত হয়েছে মাত্র 7 দিনে। এরপর 10,000 আক্রান্ত হলো 6 দিনে, এবং এর পরের 10,000 কিন্তু আক্রান্ত হচ্ছে 4 দিনে। এবং এখন যে অবস্থা দাঁড়িয়েছে, এখন কিন্তু 4 দিন সময় লাগছে না, এর চাইতে কম সময় কিন্তু 10,000
হয়ে যাচ্ছে। সুতরাং সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কিন্তু আমাদের দেশ, আমাদের বাংলাদেশ কিন্তু এখন একটা ভালনারেবল সিচুয়েশন আছে। আসলে এখন কিন্তু তারা বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশগুলোর একদম বিশ্বের তালিকায় চলে আসছে। গত 1 মাসেও কিন্তু বাংলাদেশ অবস্থান ছিল 40-এর দিকে। সেটা কিন্তু খুব দ্রুত গতিতে বাংলাদেশ কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়ে চলছে, মৃত্যু হার বেড়ে চলছে। সুতরাং এখন একটি আসলে যদি নির্মোহ ভাষায় বলতে হয় তাহলে একটি ঘোর অন্ধকারময় সময় আসলে চলছে। এই সময়টিতে আসলে আমরা দেশ এবং জাতির একটি ক্রান্তি লগ্নে আসলে দাঁড়িয়ে আছে। ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনি একদম ফ্রন্ট লাইনে, মানে একদম সম্মুখ সারিতে আপনি দাঁড়িয়ে জীবন মৃত্যুর মানে রিস্ক নিয়ে আপনি সামনে থেকে যুদ্ধ করে যাচ্ছেন, তো আপনার যেখানে আপনি ডিউটি করেন, আমরা জানি আপনি আছেন বসুন্ধরা কনভেনশন হসপিটালে, সেখানকার রোগীদের আশা বা কোন সব আশার গল্প কি আমাদের কি শোনাতে পারেন সেখানকার অবস্থা দেখে? আচ্ছা, দেখুন, এখন পর্যন্ত যত মানুষ রোগে আক্রান্ত হচ্ছে প্রতিদিন, কিছু মানুষ মারা যাচ্ছে, কিন্তু সবকিছুর পরেও কিন্তু এখন পর্যন্ত কিন্তু মানুষের সুস্থ হয়ে ওঠার হারটা কিন্তু বেশি। এবং এটা আমরা প্রথম থেকে বারবার বলে আসছি যে 85 থেকে 95 মানুষই কিন্তু তাদের বডির যে সাধারণ যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে কিন্তু তারা সুস্থ হয়ে উঠবেন। মাত্র 5 থেকে 10% কিন্তু আপনার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, এবং কিছু মানুষ আইসিইউতে যাওয়া লাগতে পারে, এবং কিছু মানুষ মারা যেতে পারে। সার্বিক পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি সারা বিশ্ব জুড়ে এবং বাংলাদেশের একই চিত্র, তাহলে কিন্তু আমরা দেখবো যে এখনো পর্যন্ত কিন্তু সুস্থ হবার হারে কিন্তু বেশি। বেশিরভাগ মানুষ কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন। মৃতের সংখ্যা কিন্তু এখনো বেশি বলবো, কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু মারা যাচ্ছে না। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় আশার খবর। সেই সাথে এটা আমাদের যতটুকু আশা দিচ্ছে, সেই সাথে কিন্তু এত বেশি আক্রান্তের হার এবং মৃত্যু হার কিন্তু আমাদেরকে অনেক বেশি করে বলছে যে আমাদের অত্যন্ত বেশি সচেতন হওয়া প্রয়োজন এই মুহূর্তে আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক পরিস্থিতি যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে আমাদের সবচেয়ে বড় যেই দায়িত্বটি হবে সেটা হচ্ছে সচেতনতা। কারণ আমাদের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের পক্ষে কিন্তু সারা বাংলাদেশের সমস্ত মানুষের চিকিৎসা ব্যবস্থার একটি মহামারী, পৃথিবীর সব দেশে কিন্তু মহামারীটি এবং পৃথিবীর সব দেশের সরকারকে কিন্তু যথেষ্ট বিব্রত করেছে, যথেষ্ট পরিমাণ তাদের ব্যাগ পোহাতে হয়েছে মোকাবেলা করার জন্য। ঠিক একইভাবে আমাদের দেশেও কিন্তু সেই পরিস্থিতির ভিন্ন নয়। সুতরাং আইসিইউ ফ্যাসিলিটিস এর প্রয়োজন হলে কিংবা হাই ফ্লো নেজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন দেওয়ার প্রয়োজন হলে আমাদের অপ্রতুল অবস্থায় আছে। সুতরাং সার্বিক বিবেচনা করে আমাদের সবচেয়ে বড় যেই প্ল্যান থাকবে, যে স্ট্র্যাটেজি থাকবে, সেটা হচ্ছে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি যেটা বলছিলেন, আমরা যে একদম ঠিক বলছেন, এই সময় সারা বিশ্বেই আমরা দেখেছি চিকিৎসা সামগ্রীর অপ্রতুলতা। আমরা জানি আমাদের অপ্রতুলতা রয়েছে, সেটা জেনেই আমাদের এই যাত্রায় যুদ্ধ করে এগিয়ে যেতে হবে যা আছে তাই নিয়ে। তবে একমাত্র সচেতনতাই পারে আমাদেরকে রেহাই দিতে। জি, আচ্ছা, আমরা তো আসলে সচেতন কিন্তু না। দেখেন যে লক্ষ লক্ষ লোক গ্রামের বাড়িতে আসছেন, যাচ্ছেন, গার্মেন্টস ফ্যাক্টরি খোলা ছিল, আবার বন্ধ করে দিলেন, আবার ওপেন করলেন। ঈদের সময় লক্ষ লক্ষ লোক কিন্তু গেছে গাদাগাদি করে। আমরা কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলছি না। এইভাবে আক্রান্তের হার কিন্তু দিনে দিনে বাড়ছে আমার মনে হয়। তো সচেতনতার ক্ষেত্রে আমরা আসলে আর কি করতে পারি, এটা যদি একটু বলেন। দেখুন, আমি এই কথাটা প্রায় বলি যে আপনি আক্রান্ত হলে বা মৃত্যুবরণ করলে দেশের জন্য আমরা শুধুমাত্র একটি সংখ্যা হব, কিন্তু আমাদের পরিবারের জন্য কিন্তু আমরা আসলে শতভাগ, আমরা আসলে আমাদের পরিবারের জন্য পুরোটাই, তাই না? সুতরাং আমাদের রাষ্ট্র কি করছে, আমাদের সমাজ কি করছে, সেগুলোর দিকে না তাকিয়ে আমরা আমাদের পক্ষ থেকে কতটুকু কি করা যায় সেই ব্যাপারে আমাদের কিন্তু সজাগ হতে হবে। এই সতর্কতার বিষয়টি নিয়ে আসলে বিস্তারিত বলা প্রয়োজন। প্রথম যে কথাটা আমি সবাইকে বলবো সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই বাসায় থাকুন। কোনো একান্ত প্রয়োজন ছাড়া, একদম খুব বেশি প্রয়োজন ছাড়া যেন আমরা কখনোই বাসা থেকে আসলে বের না হই। 2 নাম্বার যে পয়েন্টটিতে আমি জোর দেবো সেটা হচ্ছে আপনারা অবশ্যই যদি বাসার বাইরে যেতেই হয় তাহলে মাস্ক পরিধান করুন।
এখন আমাদের প্রশ্ন আসলে আমরা অনেকে বুঝি না যে আসলে মাস্কটা কেন পরার প্রয়োজন এত, আমরা কেন বারবার মাস্ক পরার ব্যাপারে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি সবাইকে। মাস্ক পরার প্রথম কারণ সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে করোনা ভাইরাস ডিজিজ আসলে কিভাবে ছড়ায়। এই ভাইরাসটি ছড়ায় মূলত রেসপিরেটরি ড্রপলেটস এর মাধ্যমে, অর্থাৎ আমাদের নাক মুখ দিয়ে যেমন হাঁচি কাশি থুতু বের হয়, এগুলোর মাধ্যমে একজন থেকে আরেকজনে কিন্তু এগুলো ছড়িয়ে যায়। সুতরাং আমরা যখন মাস্ক পরা থাকি তখন কিন্তু আমাদের এই হাঁচি কাশি থুতু এগুলোর মাধ্যমে একজন থেকে আরেকজনে যাবার সুযোগটি বন্ধ হয়ে যায়। আবার অন্য একজন অসুস্থ মানুষও কিন্তু আমাদেরকে আক্রমণ করতে পারবে না, এই কারণে, কারণ আমাদের শরীরে যে করোনা ভাইরাস ঢুকে সেটি কিন্তু মূলত আমাদের নাক মুখ এবং চোখ দিয়ে ঢোকে। সুতরাং এগুলো যদি আমরা ঢেকে রাখতে পারি তাহলে কিন্তু আমরা আশা করতে পারি যে আমাদের সেফটি অনেক বেশি এনশিওর হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের সব মানে অনেকেরই একটি খারাপ অভ্যাস আছে, সেটা হচ্ছে বারবার হাত নাকের কাছে মুখের কাছে নিয়ে হ্যাঁ, আসা। নাকে মুখে চোখে দিয়ে ফেলি আমরা। তো আর আপনি যেটা জানেন সেটা হচ্ছে নাক মুখ দিয়ে কিন্তু আমাদের করোনা ভাইরাসের ভিতরে প্রবেশ করে। সুতরাং যখন মাস্ক পরা থাকে তখন কিন্তু আমাদের এই নাকে মুখে স্পর্শ করার সুযোগটি কিন্তু অনেকটা কমে আসে। সুতরাং মানে মাস্ক পরা ছাড়া আসলে এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণের কোনো উপায় আসলে নেই। তৃতীয় যে বিষয়টি আমি সবাইকে বলবো সেটি হচ্ছে আমরা অনেক বেশি ব্যস্ত থাকি, এটা ঠিক, কিন্তু সাবান দিয়ে হাত ধোয়ার ব্যাপারে ব্যস্ততা যেন আমাদের কোনো অজুহাত না হয়। অন্তত 20 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে, এটা আমাদেরকে এনশিওর করতে হবে। আপনি যত বেশিবার হাত ধোবেন আপনার কিন্তু আক্রান্ত হবার সম্ভাবনা অত বেশি কমে যাবে। আমি আবারও বলছি, যত বেশি হাত ধোবেন তত বেশি আক্রান্ত হবার সম্ভাবনাটি কমে যাবে। এখন অনেকে আমরা বুঝি না যে হাত ধোয়ার নিয়মটি আসলে কি। দেখুন, প্রথমে হাত ধোয়ার নিয়মটি হচ্ছে আমরা সাবান নেব, এমন ভাবে সাবান নেব যেন সাবানের ফেনা তৈরি হয়। তারপর আমরা বলি হচ্ছে রুল অফ 6, অর্থাৎ প্রথমে আপনার 2 হাতের তালু 6 বার করে ঘষবেন, তারপর হাতের অপর পৃষ্ঠে 6 বার করে ঘষবেন, তারপরে 2 আঙ্গুলের যে মধ্যবর্তী স্থানগুলো আছে সেইটা 6 বার করে ঘষবেন, এবং হাতের তালু যেখানে যেখানে আমাদের স্পর্শ পড়ে না সেখানে 6 বার করে ঘষবেন, এবং এই যে কনুইটা এই যে আমাদের রিস্ট জয়েন্টটা এখানে আমরা 6 বার করে ধোবো। এভাবে যদি আপনি 6 বার করে ধুতে থাকেন তাহলে কিন্তু আপনার অন্তত 40 সেকেন্ড থেকে 60 সেকেন্ড সময় লাগবে। আর যদি এটার কোনোটা যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু আমার আক্রমণের সম্ভাবনা, আক্রান্ত হবার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। এরপরে যে পয়েন্টটা আমি বলবো সেটি হচ্ছে, দেখুন এখন কিন্তু লকডাউন অনেক জায়গায় উঠে গেছে, ফলে কিন্তু আমাদের অনেক অফিস করতে হচ্ছে। অফিসে যেতে হলে আমাদেরকে অনেক সময় ভিড়ের মধ্যে বা গণজমায়েতের মধ্যে কিন্তু পড়তে হচ্ছে। সুতরাং সর্বোচ্চটুকু খেয়াল রাখবেন যেন কোনো ভিড় বা গণজমায়েত যেন আমরা অবশ্যই অ্যাভয়েড করি। একজনের কাছ থেকে আরেকজনের কিন্তু অ্যাটলিস্ট 2 মিটার বা 6 ফিট দূরত্ব থাকা বাঞ্ছনীয়। এবং আমরা যে গণপরিবহনে উঠবো সেই ব্যাপারে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে, যেন যেন এটা এনশিওর করি যে আমাদের যে ড্রাইভার আছেন, যে চালক আছেন এবং অন্যান্য স্টাফ যারা আছেন তারা যেন অবশ্যই মাস্ক পরা থাকে। আর সম্ভব হলে ব্যক্তিগত যানবাহন ব্যবহার করা ভালো, যেগুলোতে মানুষজন কম ওঠে, যেমন রিক্সা বা অটো রিক্সা বা সিএনজি, যেগুলো হচ্ছে আপনি একা নিয়ে নিতে পারেন, সেই সব যানবাহনে যদি চড়তে পারেন সেটা সবচেয়ে ভালো হয় গণপরিবহন করতে পারলে। এরপরে যে বিষয়টা আমি বলতে চাই সেটি হচ্ছে এই কিছুদিন, এই অন্তত কয়েক মাস আপনারা আপনাদের কোথাও আত্মীয়ের বাসায়, বন্ধুর বাসায় গেস্ট হিসেবে যাওয়াটা বন্ধ করুন, এবং আপনার বাসায়ও অন্য কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে আসতে আসলে নিরুৎসাহিত করা জরুরি, কারণ কার মাধ্যমে এই ভাইরাসটি ছড়িয়ে যাবে সেটা আপনি জানবে না। এরপরে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে আমাদের কিন্তু হাঁচি কাশির ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এই ব্যাপারটি আমরা খুবই অসচেতন, আমরা যেখানে সেখানে থুতু ফেলি, যেখানে কোন ধরনের নিয়ম কানুনের তোয়াক্কা না করে হাঁচি কাশি দেই। আমরা চেষ্টা করব হাঁচি কাশি দেওয়ার সময় একটি টিস্যু বা একটি রুমাল ব্যবহার করার জন্য, যেটি আমরা একটি নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দিতে পারবো। এবং যদি একান্তই আমাদের কাছে রুমাল বা টিস্যু এগুলো যদি না থাকে তাহলে আমরা আমাদের হাতের কনুইটা ব্যবহার করব, যেখানে আমরা হাঁচি দিতে পারবো। অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে হাতের কনুইটা কেন, কারণ এই কনুই দিয়ে কিন্তু আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ আসলে করি না, ফলে এই কনুই যদি আমরা হাঁচি দিই সেখান থেকে ছড়াবার সম্ভাবনাটা আসলে কমে যাবে। আমার মনে হয় আমরা যদি এই যে 6টা বিষয় আমি বললাম এই বিষয়গুলো যদি আমরা যথেষ্ট পরিমাণে গুরুত্ব আরোপ করতে পারি তাহলে কিন্তু আমাদের আক্রান্ত হবার হারটা অনেক বেশি
কমে যাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক কিছুই আমরা আসলে জানতাম না। মারুফ ভাই, আর একটা কথা আমরা জিজ্ঞেস করি, এই যে আমার ফ্যামিলিতে 4 জন ফ্যামিলি মেম্বার, তো আমরা কিন্তু 3 মাস হয় বাইরে শুধু একবার গিয়েছি। এখন আমরা যদি ঘরে থাকি তাহলেও কি আমাদের বারে বারে হাত ধুতে হবে? এটা মূলত আসলে যারা বাইরে বাইরে বের হন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু এখন আসলে পরিস্থিতি যা দাঁড়িয়েছে আমাদের সতর্কতা অবলম্বন করা ছাড়া আসলে অন্য কোনো পথ খোলা নেই। যদিও মানে অত বেশি প্রয়োজন নেই, কিন্তু আমি বলবো যে মাঝে মাঝে আপনারা অবশ্যই হাত ধৌত করুন, তাতে আপনাদের সেফটিটা আসলে বেশি এনশিওর হবে। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো সুতরাং হাফ অ্যান আওয়ার পরে না, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে, এরকম। জি, সেটা করতে পারেন। নেটওয়ার্কের প্রবলেম করছে কি? জি, এবার বলুন। জি, আমি যেটা বলছিলাম যে আমরা যখন ঘরে থাকি আমাদের কত প্রতিনিয়ত বাজার থেকে কিছু না কিছু আনতে হয়, প্রতিদিন না হলে অন্তত 7 দিনে একবার 2বার আনতে হয়। তো এই জিনিসগুলোর সাথে করোনা ভাইরাস ঘরে আসার সম্ভাবনা কতটুকু বা কি করা উচিত? জি, আসলে এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমরা যখন আসলে বাজার থেকে তরি তরকারি বা শাকসবজি বা যা কিছু নিয়ে আসি না কেন, আমরা খেয়াল করব যে আমরা যেন বাজারের যে ব্যাগটা আছে সেই ব্যাগটা যদি আমরা জীবাণুনাশক স্প্রে করে নিতে পারি, সেটা কিন্তু একটি ভালো কাজ হবে। এবং খাবার দাবার যাই নিয়ে আসছি না কেন সেটা যদি আমরা ভালো করে ধুয়ে নিতে পারি, সেটা আমাদের জন্য উপকারী হবে। এবং যিনি বাজার করে নিয়ে আসছেন, যিনি ব্যাগটা ধরছেন, তিনি যেন ভালো করে হাতটা ধুয়ে নেন। হ্যাঁ, সেই এবং রান্না করার আগে যিনি রান্না করছেন তিনিও যেন ভালো করে হাতটা ধুয়ে নেন, সেই ব্যাপারটা আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে। আচ্ছা, জীবাণুনাশক আমরা কি ব্যবহার করতে পারি এগুলো? আমি জীবাণুনাশক হিসেবে আমরা ব্লিচিং পাউডারের সলিউশন কিংবা ডিটারজেন্টের সলিউশন, এগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হয় এখন এখন আসলে আমরা সবাই কিভাবে জানতে চাই যে কিভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কিভাবে ইমিউনিটি সিস্টেমটা আমরা বাড়াতে পারি, কি কি খাওয়া উচিত, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন আমাদের। জি, এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি আমার মনে হয় এই বিষয়টির উপর এখন সর্বোচ্চ প্রাধান্য দেওয়া উচিত। মিস্টার সোহেল, আপনাকে আসলে ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরার জন্য। এই বিষয়টি আমি যদি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি, যে দেখুন, আমাদের যখন যে কোনো জীবাণু যখন আমাদের আক্রমণ করে, তখন কিন্তু আমাদের বডির একটা নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে এবং সেই কিন্তু প্রথম ডিফেন্স দেয়। দেখুন, সারাক্ষণই কিন্তু আমাদেরকে কোনো না কোনো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করছে, কিন্তু সবাই কি আমরা আক্রান্ত হচ্ছি, সবাইকে অসুস্থ হচ্ছে? ব্যাপারটা কিন্তু তা না। দেখা যাচ্ছে আমরা বেশিরভাগ সময় নিজে সুস্থ হয়ে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে নিজেরাই কিভাবে সুস্থ হয়ে যাচ্ছে। এই ব্যাপারটি হচ্ছে আমাদের আল্লাহ তাআলা আমাদের শরীরে এমন কিছু রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে রেখেছেন যা কিন্তু এই জীবাণুর বিরুদ্ধে কাজ করে। এখন কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আমাদের এই ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বুস্ট আপ হয়। এখন প্রথম জিজ্ঞাসা মানুষের প্রায়শই এই ধরনের জিজ্ঞাসা আমরা সম্মুখীন হই যে আসলে এমন কোনো খাবার কি আছে কিনা যে খাবারটি খেলে করোনা ভাইরাস আক্রমণ করবে না। এটা আসলে বিগ নো। এমন কোনো খাবার পৃথিবীতে নেই যে খাবারটা খেলে আপনার করোনা ভাইরাস হবে না। ঠিক একইভাবে সত্যি এটাও যে এমন কোনো খাবার নেই যেটা না খেলে আপনার করোনা সারবে না, এটাও ঠিক না। এরকম বাধ্যবাধকতামূলক খাবার এরকম বলতে কিছু নেই। তাহলে মানুষের প্রশ্ন থাকে যে আসলে আমরা কি খাবো? এই বিষয়টি গুরুত্বপূর্ণ যে আমরা কি খাবো। আমরা এক কথায় যদি বলি তাহলে আমরা বলবো যে সুষম খাবার, বা যেটাকে আমরা বলছি হচ্ছে ব্যালেন্সড ডায়েট, অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভিটামিন, ওয়াটার সবকিছুর সমন্বয়ে যে খাবারটা, সেটা হচ্ছে একটা আইডিয়াল খাবার। এবং আমাদের বডি নিজে আমরা যা খাচ্ছি সেখান থেকে আমাদের বডি নিজেই তার প্রয়োজন অনুসারে সেই পুষ্টি উপাদানগুলো সংগ্রহ করে নেবে। এখন তবুও যদি বিশেষ করে বলতে হয় যে কোন খাবারগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তাহলে আমি বলবো যে যেসব খাবারে ভিটামিন সি থাকে, যেসব খাবারে জিঙ্ক থাকে, যেসব খাবারে ম্যাগনেসিয়াম থাকে, যেসব খাবারে ভিটামিন ডি থাকে,
এইসব খাবারগুলো কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি যদি ছোট করে একটু বলি যে ভিটামিন সি থাকে কোন কোন খাবারে, এটা অনেকেই জানে। টক জাতীয় যে ফলগুলো আছে, যেমন লেবু, কমলা, জাম্বুরা, কাঁচামরিচ, টমেটো, মিষ্টি আলু, এই ধরনের যে খাবারগুলো আছে সেই সব খাবারে কিন্তু ভিটামিন সি থাকে। এছাড়া আমাদের অন্যান্য যে মৌসুমী ফল শাকসবজি আছে সেসব খাবারও কিন্তু ভিটামিন সি থাকে। এর পরের প্রশ্ন যেটা আমি বলছিলাম যে জিঙ্ক কোথায় থাকে। জিঙ্ক থাকে হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, গম জাতীয় খাবার, বীজ জাতীয় খাবার, যেমন সিমের বিচি, এই ধরনের যে খাবারগুলো আছে এই ধরনের খাবারে কিন্তু আমাদের জিঙ্ক থাকে। আর ম্যাগনেসিয়াম যেটা বলছি, যেটাও আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, সেটা থাকছে হচ্ছে পালং শাক, যেটা থাকছে হচ্ছে কলা, টক দই, এইসব যে খাবারগুলো, এইসব খাবারে কিন্তু আমাদের ম্যাগনেসিয়াম থাকছে। সুতরাং আমি যেসব খাবারগুলোর কথা বললাম সেসব খাবারের প্রতি সবাইকে আহ্বান করবো যে খাবারের প্রতি আপনারা জোর দেন। দিনে অন্তত 2 ধরনের শাকসবজি এবং অন্তত 1 ধরনের ফল যেন আপনাদের প্রতিদিনের খাবারের তালিকায় থাকে, এই বিষয়টি আপনাদের এনশিওর করা জরুরি। আপনাদের ফ্যামিলিতে যারা যারা আছে, আপনারা যারা ফ্যামিলি লিড করেন, তাদের উচিত ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে এই ধরনের খাবারগুলোর সাথে পুষ্ট করা। এবং শাকসবজি যে বিষয়টা, সেইটাকে আমরা বলছি এখন যে শাকসবজিগুলো আপনারা সবাই বড় বড় টুকরো করে কম তাপে কম সেদ্ধ করে রান্না করবেন ঢেকে, যাতে কিনা শাকসবজির যে পুষ্টি উপাদানগুলো আছে সেই পুষ্টি উপাদানগুলো অটুট থাকে, বিদ্যমান থাকে। এই জন্য কম তাপে ঢেকে রান্না করার জন্য বলা হচ্ছে। তবে মাছ, মাংস, ডিম এইসব খাবার কিন্তু আবার যথেষ্ট পরিমাণে সেদ্ধ করে খাওয়াটাই সবচেয়ে ভালো। অনেক গুরুত্বপূর্ণ কথা। আর হচ্ছে আমাদের সাথে যারা আছেন তারা যদি ডাক্তার সাহেবকে কোনো প্রশ্ন করতে পারেন, আপনারা অবশ্যই প্রশ্নটা করতে পারেন, তিনি উত্তর দিবেন। আর আমাদের এই লাইভটা আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন, সবাই সবাই টাইমলাইনে রেখে দিবেন। এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রতিদিনের মতো আজকে আর গান ফান আড্ডা না, আজকে হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, মারুফ ভাইয়ের সঙ্গে আমিও যেটা একটু যোগ করতে চাই, যে খাবারগুলোর কথা আপনি বললেন এগুলো খুব বেশি দামি না, এগুলো আমাদের দেশীয় জিনিস। এগুলোর জন্য আপনার যারা দেখছেন তাদেরকে বলছি যে এগুলো আসলে আপনি চাইলেই ব্যবস্থা করতে পারেন, এই জন্য খুব বেশি খরচ করতে হবে তা কিন্তু না। জি। আচ্ছা, এবার একটু আসি যে আজকে আমি আমি যেটা জানি যে আপনি কালকে আজকে থেকে কোয়ারেন্টাইনে আছেন। তো আপনাদের কয়দিন ডিউটি করতে হয়, আসলে কয়দিন করলে আপনারা কতদিন? জি, আসলে আমাদের ডিউটির নিয়মটা হচ্ছে যে আমরা টানা 10 দিন ডিউটি করি। 10 দিনে 10টা ডিউটি করি। নাইট করেও পরের দিন ডে অফ থাকে না। এভাবে টানা 10টি ডিউটি করি। টানা 10টি ডিউটি করার পরে আমাদের 14 দিনের জন্য কোয়ারেন্টাইন থাকে। এরপর 6 দিন আমরা আমাদের ফ্যামিলির সাথে কাটাবার সুযোগ পাই। এরপর আবার 10 দিনের জন্য আমাদের রাখা পড়ে, আবার 10 দিন আমরা ডিউটি করি। এভাবে করে আর কি রোস্টারটা পরিচালিত হয়। তো মোটামুটি 10 দিন 14 দিন 24 দিন আপনি পরিবারকে মিস করেন। তা তো অবশ্যই, এটা তো আসলে বলার কোনো অপেক্ষা রাখে না। এখানে হোটেলে আমরা একা থাকছি, একা এক রুমে, বাইরে যাওয়ার সুযোগ নেই, অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। এটা তো অবশ্যই পরিবারকে মিস করা, খুব বেশি মিস করি। তবে এখন যেহেতু মানে কানেক্টিভিটির যুগ, আমরা বাবা মার সাথে, ভাই বোনদের সাথে আসলে সারাক্ষণ সম্পৃক্ত থাকার চেষ্টা করি। তবুও চোখে দেখার যে আবেগটি, সেটি তো আসলে ফোন কলের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে আসলে সেটি মেটে না আসলে। আচ্ছা, বাবা মায়ের একটা স্বপ্ন মারুফ থাকে। ভাই, আমার একটা কথা। মারুফ ভাই, আমি তো বিজনেস করছি, তো আমাদের মার্কেট গুলো এখন খোলা। তো আমি আমার শোরুম গুলো জাস্ট ওপেন করে রেখে আমার স্টাফদের কাছে বুঝিয়ে দিয়ে আমি চলে আসছি। আমি আর বের হচ্ছি না, যাচ্ছি না। বাই ফোনে বা কলে সমস্ত ডিটেলস জেনে নিচ্ছি এখন। আমার স্টাফদের উদ্দেশ্যে, মানে নট অনলি আমার, সারা যারা যারা এই কাজে নিয়োজিত আছে, সেলস এর কাজে, তাদের উদ্দেশ্যে আপনি স্পেশালি বলবেন। তাদের জন্য স্পেশাল যে ব্যাপারটি হচ্ছে যে দেখুন, অনেকে আছে মারুফ ভাই, অনেকে আপনাকে দেখছে। জি, দেখুন আসলে যখন আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি, এই জন্য আমি জানি যে আমরা যখন আসলে কাজের মধ্যে থাকি, আমাদের যখন অনেক পরিশ্রম হয়, তখন কিন্তু আমাদের যে পার্সোনাল হাইজিন বা আমাদের যে
প্রোটেক্টিভ মেজার গুলো নেবার কথা সেগুলো ব্যাপারে কিন্তু মানুষ উদাসীন হয়ে যায়। আপনি প্রায় দেখবেন যারা অনেকক্ষণ কাজ করে তারা কিন্তু মাস্কটা পরে থাকতে চায় না, তারা মাস্কটা দেখা যায় যে নাকে মুখে না রেখে থুতনির মধ্যে রেখে দিচ্ছে। এটা কিন্তু একেবারেই অনুচিত। আমাদের মাস্ক পরার মেন উদ্দেশ্য ছিল নাকটা মুখটা ঢেকে রাখা। আমরা যদি নাকে মুখের নিচে নামিয়ে রাখি তাহলে কিন্তু মাস্কটার উদ্দেশ্যটা সাধিত হচ্ছে না। সুতরাং যতই ক্লান্তি আমাদের ধীরে ধরুক না কেন, যতই আমরা কাজের ব্যস্ততায় থাকি না কেন, আমাদের কিন্তু এই মাস্কটা পরা খুব জরুরি। এছাড়া দেখা যায় যে মানে হাত ধোয়ার ব্যাপারে আমরা অসতর্ক হয়ে যাই। আমরা যখন কাজের মধ্যে ডুবে যাই কখন আমাদেরকে হাত ধরার সুযোগ পাই না। সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো আপনার সাথে একটা স্যানিটাইজার রাখতে পারেন, ছোট একটা স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার রাখতে পারেন, যেটা দিয়ে আপনি কিছুক্ষণ পর পরই যেটা দিয়ে আপনি আপনার 2 হাত ভালো করে পরিষ্কার করে নিলেন। এতেও কিন্তু আপনার একটা সুরক্ষা তৈরি হবে। এবং যেহেতু আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, অনেক মানুষের সাথে ডিল করতে হচ্ছে, আপনি কিন্তু জানেন না যে কে আসলে করোনা ভাইরাসের বাহক হিসেবে আপনার কাছে এসেছে। সুতরাং আপনি একটা ব্যারিকেড দিয়ে দেন যে অন্তত 6 ফিট দূরত্ব থেকে আপনার সাথে সে কথা বলবে, একদম আপনার কাছে চলে আসবে না। এই ব্যাপারটা আপনি এনশিওর করেন। আপনার প্রতিষ্ঠানে যখন ঢুকছে তখন আপনি খেয়াল করে দেখুন যে লোকটা মাস্ক পরে আছে কিনা। যদি মাস্ক না পরে থাকে তাকে আপনি খুব ভালো করে বলুন যে আপনি অবশ্যই মাস্কটা পরে তারপরে ঢুকুন। তার হাতটা আপনি স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে ধোয়ার একটা ব্যবস্থা রাখতে পারেন ঢোকার সময়। তার জুতা বা তার জামা কাপড়ে যদি কোনো জীবাণু সংক্রমণের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি একটা স্প্রের ব্যবস্থা রাখতে পারেন। অনেক ক্ষেত্রে অনেকখানি আপনি এখন দেখবেন যে জীবাণুনাশক স্প্রে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে স্পেশালি জুতার মাধ্যমেও কিন্তু ভাইরাসটি আসতে পারে। সেই জুতাটাও আপনি কাউকে নিয়োজিত রাখতে পারেন যে স্প্রে করে দিবে। অর্থাৎ মানে স্বাস্থ্যবিধি যা যা আছে সেই ব্যাপারগুলো অনেক বেশি সতর্কতার সাথে পালন করতে হবে। যারা বাসায় থাকছে তারা তো পালন করবেই, যারা বাইরে আছে মনে করতে হবে যে সবাই খুব রিস্কে আছে। ধরে নিতে হবে যে মানে আমরা খুব সহজ করে বলি যে আপনি এখন ধরে নেবেন যে আপনার আশেপাশে যারা আছে সবাই করোনার রোগী। কারণ এখন এটি একটি বৈশ্বিক মহামারী, প্যান্ডেমিক, কার হয়েছে কার হয়নি এটি বিবেচনার বিষয় এখন না। সুতরাং আপনার সবাইকে করোনা রোগী ভেবেই কিন্তু আপনার সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে আসলে। আমাদের মার্কেট হচ্ছে এই তো যমুনা ফিচার কাছে আপনার। তো আমাদের গেটে গেটে তো সেই ব্যবস্থা আছে, মাস্ক ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। আর আমি আমার শোরুম গুলোতেও ওই ব্যবস্থা রেখেছি আপনি যেটা বললেন। তো অনেকে আছে, অনেকে এই পেশায় নিয়োজিত যারা যারা আছেন, অনেক মালিক, অনেক কর্মচারী আপনার এই ভিডিওটা দেখছেন। তো সবাই আপনারা শেয়ার করে দেন এবং গুরুত্বপূর্ণ তথ্য এটা আপনারা নিজেদের মাথার মধ্যে রাখেন, মনের মধ্যে রাখেন। এটা উপকারটা আপনাদেরই হবেন, না হবে আমাদের, না হবে ডাক্তার সাহেব, উপকার কিন্তু আপনাদেরই হবে। আপনারা এই তথ্যগুলো অবশ্যই মেনে চলবেন, অবশ্যই মেনে চলবেন। প্রকৃতিকে যদি ভালোবাসেন, প্রকৃতির ওনারকে যদি ভালোবাসেন, অবশ্যই আমাদের এই রিকোয়েস্টটা আপনারা রাখবেন। আপনাদের কাছে হাত জোড় করে বলছি আপনারা এই রিকোয়েস্টটা রাখবেন। কারণ হচ্ছে আপনি যদি সুস্থ থাকেন আপনার ফ্যামিলি সুস্থ থাকবে, ফ্যামিলি সুস্থ থাকলে প্রতিবেশী, প্রতিবেশী থাকলে গ্রাম, গ্রাম থাকলে দেশ, দেশ থাকলে দেশান্তর। আপনারা এই কথাগুলো অবশ্যই ফলো করবেন, অবশ্যই মেনে চলবেন। ধন্যবাদ মারুফ ভাই। হ্যাঁ সোহেল। আচ্ছা, ওই একটু করোনার বাইরে আলাপ করি এবার। যে আমরা আসলে অভিভাবক যারা আছি তারা স্বপ্ন দেখি আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো এই যে আপনি ডাক্তার হিসেবে এখন জয়েন করে আপনি একাকী ডিউটি করেন, একাকী আপনাকে ফ্যামিলির বাইরে থাকতে হচ্ছে, এটা অভিভাবক হিসেবে আসলে খুব কষ্টদায়ক ব্যাপার। তো এখন তারা আপনাকে কি বলে, আপনার অভিভাবকরা? দেখুন, আসলে আমার আজকের যে অবস্থানটুকু, যে অবস্থানে আসার পেছনে সম্পূর্ণ ব্যাপারটি হচ্ছে আমার মা বাবার একান্তিক প্রচেষ্টা, আমার মা বাবার উৎসাহ এবং আমার মা বাবার অনুপ্রেরণায় আসলে আমরা এতটুকু আসা। এবং আমি যখন আসলে আমাদের যখন এই নিয়োগ হয়, আমাদের মূলত নিয়োগটি হয়েছিল যে করোনা ভাইরাস ডিজিজের মোকাবেলা করার জন্য, এই কোভিড হসপিটালগুলো ডিউটি করার জন্য। তখন কিন্তু আমার বাবা মা দুজনেই কিন্তু আমাকে যথেষ্ট পরিমাণ উৎসাহ দিয়েছেন, সাহস দিয়েছেন। তারা আমাকে বারবার এসে জিজ্ঞেস করতেন যে আমি কোনো দুশ্চিন্তা করছি কিনা বা টেনশন করছি কিনা, এবং সারাক্ষণ আমাকে সাহস দিতেন যে এখন এই সময়টাতে দেশ ও জাতির যেখানে মারাত্মক একটি দুর্যোগ পরিলক্ষিত হচ্ছে, এই সময়টা যদি দেশ ও জাতির সেবা করতে পারি সেটি কিন্তু জীবনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট হয়ে থাকবে। এবং তারা
এবং আমার বাবা আমাকে সবসময় বলতেন, একদম ফার্স্ট ইয়ার থেকে আমাকে বলতেন যে আব্বু তোমাকে যে ডাক্তার বানাচ্ছি, ডাক্তার বানানোর উদ্দেশ্যটা কিন্তু যে তুমি আমাকে অনেক টাকা পয়সা ইনকাম করে দিবা, অনেক কিছু গিফট করবা, ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি সমাজের জন্য, দেশের জন্য কিছু অবদান রাখতে পারো, সেটাই আমার সবচেয়ে বড় মানসিক প্রশান্তি হবে। এবং আমার আব্বু সবসময় আমাকে এই মনে হয় 2 দিন আগেও বলে দিয়েছেন যে যদি কোনো আত্মীয় স্বজন অন্য যেই তোমার কাছে ফোন করুক বা হেল্প চাক, অবশ্যই যতটুকু পারো তাকে হেল্প করবা, এবং যদি ব্যস্ততার কারণে ফোন নাও ধরতে পারো পরবর্তীতে ফ্রি হয়ে ব্যাক করবা। এবং সারাক্ষণ কিন্তু আমার আব্বু আম্মু আমাকে আসলে একটা উৎসাহের মধ্যে রাখছেন, এবং প্রতিদিন ফোন করে কিন্তু তারা আমার খোঁজ খবর রাখছেন, ভালো মন্দ দেখভাল করছেন। সুতরাং মানে আহ তাদের মনের মধ্যে একটা চাপা আতঙ্ক যে বিরাজ করছে না, সেটা তো অস্বীকার করার এখন উপায়, বিরাজ করছে সেটা অস্বীকার তো উপায় নেই, কারণ তার সন্তান এরকম একটা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত আছে। বাবা মা হিসেবে আপনারা নিশ্চয়ই বুঝবেন যে আসলে এটি কত বড় একটি মানে আতঙ্কের বিষয়, কিন্তু তারা আমাকে সেটা বুঝতে দেন না যেন আমি মানসিকভাবে দুর্বল না হয়ে যাই। তারা আমাকে সারাক্ষণ অনুপ্রেরণা দেন, কিন্তু এটাও আমি বুঝি যে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করে, এক ধরনের ভয় এবং দুশ্চিন্তা কাজ করে। গুণী বাবা মায়ের গুণী সন্তান, আমরা খুব গর্বিত আপনাকে পেয়ে। আর হচ্ছে বাবা মাকে আমরা মারুফ সালাম ভাই, জানাচ্ছি, তাদের দীর্ঘায়ু কামনা করছি। হ্যাঁ, অনেক অনেক সালাম, শ্রদ্ধা, ভালোবাসা। আপনি একজন সন্তান হিসেবে দেখেন, এখন আমরা ফেসবুক খুললে দেখতে পাই যে মা এবং বাবাকে জঙ্গলে রেখে আসছে, রেল লাইনে রেখে আসছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু খুবই দুঃখজনক, খুবই মানে হৃদয় বিদারক। এটা এইটা মানে ব্যক্ত করার কোনো ভাষা কোনো সন্তানের থাকে না। সেই জায়গা থেকে আপনি কি বলেন? দেখুন, এই মাত্র কয়েকদিন আগে আমি একটা নিউজ দেখলাম, নিউজটা পড়ে আসলে আমার এত খারাপ লেগেছে। নিউজটা ছিল এমন যে বাবা অসুস্থ ছিলেন এবং তার রিপোর্ট আসলো করোনা পজিটিভ। তখন নিজের সন্তান এবং স্ত্রী তারা কি করেছে, তারা বাইরে থেকে গেটটা লাগিয়ে দিয়েছে, লক করে দিয়েছে, যেন তার বাবা বাইরে বের না হতে পারে। এবং বাবা কিছুক্ষণ পরে দরজা ধাক্কাচ্ছে যে আমার ক্ষুধা লেগেছে, খাবার দাও। সেই স্ত্রী, সেই সন্তান কেউই কিন্তু তাকে খাবার দিতে আসে নাই। মানে এটা এত বড় অমানবিকতা আসলে কোনো মতো না। এটা আসলে যে কোনো হৃদয়বান মানুষের মনে কিন্তু অনেক বেশি আঘাত করবে। এই করোনা ভাইরাস আসার পর, এই প্যান্ডেমিক আসার পর একদিকে যেমন অনেক মানুষজন এগিয়ে আসছে, ঠিক একইভাবে মানব চরিত্রের অত্যন্ত কলুষিত দিকগুলো কিন্তু আমাদের মাঝে চলে আসছে। আমি সবাইকে বিনীত অনুরোধ করবো যে যেই মানুষগুলো, যে বাবা মা আপনাকে তিল তিল করে বড় করেছেন, তাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে আপনি তারা না খেয়ে আপনাকে খাইয়েছে, তারা না পড়ে আপনাকে পড়িয়েছে। সেই বাবা মাকে অবহেলা যদি করেন, সেই বাবা মাকে যদি আপনি বাইরে ফেলে রেখে আসেন, সেই বাবা মার সৎকারে যদি আপনি অংশগ্রহণ না করেন, এর চাইতে বড় মানবিক বিপর্যয় পৃথিবীতে আর কিছু নেই। বাবা মার বাবা মার পায়ের নিচে যেখানে জান্নাত, সেখানে যদি আপনি বাবা মাকে এত বড় অবহেলা করেন, তাহলে কিন্তু এই দুনিয়া এবং পরকাল দু জায়গাতেই কিন্তু আমাদের জন্য আসলে সাফারিংস এর কোনো অন্ত থাকবে না। সুতরাং আমি একজন সন্তান হিসেবে এই প্রোগ্রামটি যারা যারা শুনছে, সকল সন্তানকে আহ্বান জানাবো যে প্লিজ আপনারা আপনাদের অন্তত বাবা মার প্রতি সদয় হন। আপনার বাবা মা আপনাদের জন্য যতটুকু করেছে, তারা যদি আমরা আমাদের জীবনও দিয়ে দিই, তবুও সেটা আসলে আমরা পূরণ করতে পারবো না। তবুও তাদের জন্য যতটুকু সম্ভব আমরা এই দুর্যোগের মুহূর্তে যতটুকু করি। দেখুন, মানুষ আজকে বড্ড অসহায়। তার আপনজন যদি তাকে এইভাবে ছেড়ে চলে যায়, এইভাবে যদি তাকে ফেলে রেখে যায়, তাহলে কিন্তু তারা মানুষ যাবে কোথায়? আপনি যদি বাবা মা হবেন, সেদিন আপনার সন্তান যদি আপনার সাথে এমন করে, তো আপনার কেমন লাগবে সেটা ভেবে হয় আপনার বাবা মার প্রতি আজকে আপনি একটু সদয় হন, তাদের চিকিৎসার ব্যবস্থা করুন, তাদের সেবা যত্ন করুন, তাদের ধন্যবাদ। ওই সমস্ত সেই সন্তানদের জন্য আসলে আমাদের লজ্জা, আমাদের ধিক্কার। আমরা আসলে আর কতজনের কাছে জনে জনে, আমরা হয়তো প্রতিবেশী, আশেপাশে যারা আছে, যারা আমাদের টাচে আছে, তাদেরকে বলতে পারি। দূর দূরান্ত যারা, তাদেরকে আমরা কি করতে পারি? চিৎকার করে আমাদের সমবেদনা জানাতে পারি। যেমন আপনি বললেন, আমি বলবো, সোহেল সাহেব বলবে, এরকম আরো অনেকে বলবে যে আপনারা তাদের প্রতি
সুস্থ আচরণটা করি। এই সমস্ত বিষয় আলাপ করতে গেলে মারুফ ভাই আমার সত্যি আমার সেন্স ঠিক থাকে না, আমি পারি না, আমি এই জিনিসগুলোই সহ্য করতে পারি না, মেনে নিতে পারি না। আসলে আমরা সম্ভব না। এই হচ্ছে যেমন এই সময় 1 মিনিট 30 সেকেন্ড প্লিজ। এই সময়টা যেমন আমরা খেয়ে পরে উপর আল্লাহ আমাদের একটু ভালো রেখেছে, খুব যে বেশি ভালো সেটা বলবো না, কিন্তু একটু ভালো রেখেছে। আমরা যদি আমাদের নিচে যারা আছে তাদের পাশে দাঁড়াই, একটা ফ্যামিলি চাইলে প্রতিদিন 2টা 4টা 5টা মানুষকে খাওয়া কিন্তু দিতে পারে, এটা কিন্তু পারে। আপনারা যারা আছেন গুড নিউজের বা প্রকৃতির ক্লায়েন্টরা খুবই ধনী, আমি জানি আপনারা সবাই সবার পাশে দাঁড়ান, সেটা আমরা চাই। আর আপনারা যে দাঁড়ান সেটাও আমরা জানি, তারপর আরো একটু সদয় হন, আপনারা সবার পাশে দাঁড়ান। আর আমাদের লাইভটা একটু শেয়ার করে দিবেন, কারণ আমাদের ডাক্তার সাহেব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন, এগুলো সবার জানা দরকার। সোহেল। হ্যাঁ, ওই মানবিকতার জায়গাটাতে আমার একটা প্রশ্ন ছিল। আমরা আসলে এখন বাবা মা বা ফ্যামিলির কেউ আক্রান্ত হলে সেখানে আমরা যেতে চাই না, ধরতে চাই না। তো আমার কাছে ডাক্তারের কাছে প্রশ্ন যে আমরা কি স্বাস্থ্যবিধি কি কি মানলে আমরা করোনা রোগীর কাছে যেতে পারবো, করোনা রোগীকে সেবা দিতে পারবো, ফ্যামিলিতে যদি কেউ আক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা দুশ্চিন্তা ভুলে তাকে যথেষ্ট মানবিক সাপোর্ট দিতে পারবো, কি কি স্বাস্থ্যবিধি মানা দরকার? জি, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারটি হচ্ছে যে দেখুন, যিনি করোনা ভাইরাসে আক্রান্ত তিনি মানসিকভাবে দুর্বল, তার প্রতি এমন কোন আচরণ করা ঠিক হবে না যেটি তাকে মানসিকভাবে আরো বিপর্যস্ত করে দেয়। দেখুন, আপনি তাকে যে করোনা রোগে আক্রান্ত তিনি আইসোলেশনে থাকবেন, একটি আলাদা রুমে থাকবেন, এটি সঠিক। কিন্তু আপনারা কিন্তু ভিডিও কলে বা ফোন কলে কিন্তু তার সাথে সারাক্ষণ যোগাযোগ রাখতে পারেন, এবং আপনি খাবারটা প্রতিবেলা খাবারটা তার দরজার সামনে দিয়ে গেলেন, সে খাবারটা নিয়ে খেতে পারলো, এতে কিন্তু আপনার আক্রান্ত হবার সম্ভাবনা কিন্তু থাকলো না। দ্বিতীয়ত কথা, যে আপনি যদি 6 ফিট ডিস্টেন্স মেনটেন করেন, দুজনে যদি মাস্ক পরা থাকেন, তাহলে কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কম। আপনি চাইলে 6 ফিট দূর থেকে তার সাথে কিন্তু কথা বলতে পারেন, এই বিষয়টি আপনি খেয়াল রাখলেন। তৃতীয়ত, যদি আপনি তার সেবা যত্নে সারাক্ষণ নিয়োজিত থাকতে হয় যদি কাউকে, তাহলে আপনি অনুরোধ করবো যে আপনি অবশ্যই একটা মাস্ক পরে থাকবেন এবং চেষ্টা করবেন একটু পর পর আপনার হাতটা ধুয়ে নেবার জন্য। আর চতুর্থ যে বিষয়টি সেটি যেটা আমি বলবো সেটি হচ্ছে আপনার যে মানে করোনা আক্রান্ত যে মানুষটি আছে তাকে আপনি একটু ভালো করে বলে দেবেন যে তিনি যেন হাঁচি কাশির শিষ্টাচারটা মেনটেন করেন, কারণ আমরা তো বারবার বলেছি যে হাঁচি কাশির মাধ্যমে কিন্তু এই রোগটি ছড়ায়। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমরা সৎ আচরণ করেও কিন্তু এই করোনা রোগীর সেবা যত্ন করে যেতে পারবো আসলে। আর একটা বিষয় ইদানিং দেখা যাচ্ছে যে এই একই কথা আবার চলে আসছে যে বাবা মা কেউ মারা যাচ্ছে, সন্তানরা ফেলে চলে যাচ্ছে, দাফন করছেন না। অনেক সময় পরে হয়তো প্রশাসনিক কেউ গিয়ে দাফনের ব্যবস্থা করছে। আচ্ছা, যদি কোনো আপনজন সে আপনজনকে দাফন করতে যায়, তার আর কি কি প্রোটেকশন নেওয়া দরকার বা সে করতে পারবে কিনা? জি, এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে কিন্তু যে মৃতদেহ থেকে কিন্তু করোনা ভাইরাস ছড়ায় না, ঠিক আছে? সুতরাং আর এখন করোনা ভাইরাসে যদি যারা মারা যাচ্ছে তাদেরকে হসপিটালে যারা মারা যাচ্ছে অত্যন্ত সুরক্ষিত ভাবে তাদেরকে মুড়ে ফেলা হচ্ছে, এবং একজন মৃত মানুষ থেকে আরেকজনের ছড়ানোর সম্ভাবনা একেবারেই কম। যদিও কোনো স্টাডি যদি বলেও থাকে যে 3-5 ঘন্টা থেকে থাকতে পারে শরীরের মধ্যে, কিন্তু আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। সুতরাং এখন তো আপনজন হলে আমি অবশ্যই পরামর্শ দেব যে আপনারা দাফন কাফনের ব্যাপারে যেগুলো আছে সেই ব্যাপারগুলোতে আপনারা অংশগ্রহণ করুন, কারণ আপনার বাবা মার দাফন কাফনে যদি আপনি অংশগ্রহণ না করেন, কার দাফন কাফনে অংশগ্রহণ করবেন? আপনি আপনার পর্যাপ্ত মেজার্স নিয়ে, মাস্ক পরে, প্রয়োজনে হ্যান্ড গ্লাভস পরে, প্রয়োজনে বারবার হ্যান্ড ওয়াশের মধ্যে থেকে থেকে আপনি এই কাজে অংশগ্রহণ করতে পারেন। মৃতদেহ থেকে আরেকজন মানুষে করোনা ভাইরাস ছড়ানো এটা খুবই আনলাইকলি আসলে। সুতরাং এই ব্যাপার নিয়ে আসলে খুব বেশি ভীত হবার কিছু নেই। আপনি আপনার সাধারণ যে স্বাস্থ্যবিধিগুলো আছে সেই সাধারণ স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আপনি এই সৎকারে অংশগ্রহণ করতে পারবেন। ধন্যবাদ। অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য। আর হচ্ছে আপনারা যারাই আছেন ভালো আছেন, সুস্থ আছেন, কারণে অকারণে আপনারা মেডিসিন খেয়ে ফেলছেন, কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা কেউ কোনো মেডিসিন খাবেন না, বিপদগ্রস্ত হবেন না।
আর যারা আছেন আমাদের সাথে সবাই লাইভটা শেয়ার করে দিবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, মৃত্যুর সঙ্গে আমি আর একটু যোগ করি, ডাক্তারের কাছে জানতে চাইবো সেটা যে আজকাল দেখি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং মানুষ ফার্মেসি থেকে কিছু কিছু মেডিসিন কিনে নিচ্ছে, যেমন আইভারমেকটিন, তারপরে হচ্ছে এজিথ্রোমাইসিন, এই টাইপের ওষুধ। তো এই ওষুধগুলো আসলে কিনে ঘরে রাখা কতটুকু যৌক্তিক? দেখুন, এখন পর্যন্ত এমন কোন ওষুধ আবিষ্কৃত হয়নি যে ওষুধ দিয়ে করোনা ভাইরাসের বিরুদ্ধে চিকিৎসা চালানো যাবে বা করোনা ভাইরাসের বিরুদ্ধে যে ওষুধ কাজ করবে, এখন পর্যন্ত কোন ওষুধই আবিষ্কৃত হয়নি। সুতরাং যে যাই ওষুধপত্রের কথাই বলছে সবগুলোই কিন্তু আসলে পরীক্ষামূলক বা এক্সপেরিমেন্টাল। এবং আপনারা সবাই এটা জানেন যে যে কোনো ওষুধই যেটি ব্যবহার করা হচ্ছে সবগুলোরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন ওষুধ আসলে হয় না। সুতরাং যে ওষুধগুলো যদি অপ্রয়োজনে কেউ খেয়ে থাকে সেটা কিন্তু তার শরীরের জন্য আসলে খারাপ। আপনি যেটাই বলছেন না কেন, আইভারমেকটিন বা এজিথ্রোমাইসিন বা ডক্সিসাইক্লিন, যে ওষুধগুলোর কথাই বাজারে খুব বেশি প্রচলিত আছে, কোন ওষুধই কিন্তু এখন পর্যন্ত সায়েন্টিফিক্যালি প্রুফড না যে এটা করোনা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে। উপরন্তু দেখুন, এই এজিথ্রোমাইসিন, এই ডক্সিসাইক্লিন, যেটা ডক্সিক্যাপ নামে খুব প্রচলিত, সবাই খাচ্ছে, এগুলো কিন্তু এক একটা অ্যান্টিবায়োটিক। মানে হচ্ছে এগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। অথচ করোনা বা কোভিড এটা কিন্তু আসলে একটা ভাইরাস, তাই না? সুতরাং একটা ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক কিন্তু একটা ভাইরাসের বিরুদ্ধে কাজ করবে না। এটা যদি আমরা কমন সেন্স দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু ডাক্তার হতে হবে না, সাধারণ মানুষ যেন বুঝবে যে একটা ভাইরাস কিন্তু একটা অ্যান্টিবায়োটিক দিয়ে কিল হতে পারে না। কিন্তু এই অ্যান্টিবায়োটিক গুলো আমাদের শরীরের জন্য কিন্তু বেশ কিছু সময় হার্মফুল হয় যদি আমরা কোনো ধরনের ইন্ডিকেশন বা প্রয়োজন ছাড়া খাই। যেমন এই অ্যান্টিবায়োটিক গুলো আসলে কি করে? অ্যান্টিবায়োটিক গুলো খারাপ জীবাণু মারার সাথে সাথে, খারাপ ব্যাকটেরিয়া মারার সাথে সাথে, আপনারা সবাই জানেন যে আমাদের শরীরে এমন কিছু ব্যাকটেরিয়া থাকে, এমন কিছু জীবাণু থাকে, যেই জীবাণুগুলো কিন্তু আসলে আমাদের জন্য উপকারী বা আমাদের শরীরের হোস্ট হিসেবে থাকে। এরা কিন্তু আমাদের শরীরে নানা ধরনের উপকার করে থাকে। এখন আমরা যখন নির্বিচারে অ্যান্টিবায়োটিক খাওয়া শুরু করি তখন ওই খারাপ জীবাণুর সাথে সাথে কিন্তু আমাদের শরীরে যে উপকারী জীবাণুগুলো আছে সেগুলোও কিন্তু তারা মেরে ফেলে। ফলে পরবর্তী সময় কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। এবং একটি অ্যান্টিবায়োটিক বারবার ব্যবহারের ফলে আপনারা সবাই জানেন ব্যাকটেরিয়া গুলো আস্তে আস্তে তাদের শেল্টার বা তাদের গঠনগত পরিবর্তন চেঞ্জ করে ফেলে। ফলে পরবর্তীতে এই অ্যান্টিবায়োটিক দিয়ে ওই ব্যাকটেরিয়া গুলো মারার সম্ভাবনা কিন্তু অনেকখানি কমে যায়, যাকে আমরা বলছি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এটা কিন্তু সারা বিশ্ব জুড়ে একটি বড় সমস্যা, যে বর্তমানে কিন্তু দেখবেন যে অ্যান্টিবায়োটিক গুলো ভালো কাজ করছে না এবং নতুন অ্যান্টিবায়োটিক তেমন খুব একটা আবিষ্কৃত হচ্ছে না। পুরনো যে অ্যান্টিবায়োটিক গুলো ছিল সেগুলো কিন্তু বেশিরভাগই এখন আস্তে আস্তে রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। বাংলাদেশের মতো একটি দেশ যেখানে মানুষ স্বাস্থ্য সম্পর্কে অত বেশি সচেতন না, সেখানে কিন্তু এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক কাজ করে না এই প্রবণতা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা দয়া করে যথেচ্ছভাবে এই অ্যান্টিবায়োটিক গুলো খাওয়া বন্ধ করুন। আমি আপনাদের আশ্বাস দিয়ে বলতে চাই অন্তত 80 থেকে 85% মানুষের কিন্তু কোনো ধরনের বিশেষ কোনো ওষুধপত্র লাগবে না। অত্যন্ত সাধারণ ওষুধপত্র আপনারা যেগুলো চেনেন, নাপা বা অ্যান্টিহিস্টামিন, এই সাধারণ যে ওষুধগুলো আছে এই ওষুধগুলো খেয়ে আপনারা ভালো থাকবেন। অযথা এই ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে কিন্তু আমাদের শরীরে আরো বড় ধরনের ক্ষতি হতে পারে। হ্যাঁ, কিছু কিছু মানুষ যারা একদম ক্রিটিক্যাল কন্ডিশন আছে, সিভিয়ার কন্ডিশন আছে, তাদের ক্ষেত্রে কখনো কখনো অ্যান্টিবায়োটিক লাগতে পারে। সেটি ডক্টর রোগীর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কিন্তু সিদ্ধান্ত নেবেন। সাধারণ করোনায় আক্রান্ত, মাইল্ড টু মডারেট ডিজিজ আক্রান্ত এই ধরনের মানুষের জন্য কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক প্রয়োজন নেই। সুতরাং আপনারা এই যথেচ্ছ ব্যবহার এই অ্যান্টিবায়োটিকের সেগুলো বন্ধ করার জন্য আমি এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো। মারুফ ভাই, এটা হচ্ছে যে রাস্তার মোড়ে মোড়ে ছোটখাটো দোকান, এই দোকানদার গুলো হচ্ছে মেডিসিন চাইলেই দিয়ে দিবে। কোনো ড্রাইভার, দারোয়ান, কোনো বুয়া যাচ্ছে, বলছে তাদের প্রবলেমের কথা, ওনাকে মেডিসিন দিয়ে দিচ্ছে, তারা দেদারসে খেয়ে যাচ্ছে। এটি আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে। এই কারণে আমাদের অ্যান্টিবায়োটিক কাজ করছে না, ফলে সিরিয়াস পেশেন্ট গুলো কিন্তু আমরা হারাতে বসছি। মানে যাদের এই ভাইরাসের সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় তাদের কিন্তু আমরা ভালোভাবে অ্যান্টিবায়োটিক দিতে পারছি না, কারণ বেশিরভাগ অ্যান্টিবায়োটিকের মধ্যে রেজিস্ট্যান্স হয়ে আছে। এই যথেচ্ছ ব্যবহার কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে। আচ্ছা মারুফ ভাই, এখন একটা হাসির কথা বলি আমি। হাসির কথা হচ্ছে, যেমন
একটু মাথা ঝিমঝিম করলো, একটু গলা ঠান্ডা লাগলো, এই আমার মনে হয় কোভিড-19 আক্রান্ত করে ফেলছি। কি হলো, কবে বাইরে গেলাম, কে বাসায় আসছিল, কেউ আসেনি, বাইরে যাই নেই, তো কোনো অনলাইন থেকে কোনো কিছু আসছে কিনা, তো হয়ে গেছে, আমার আক্রান্ত হয়ে গেছে, আমি এখন কি করতে পারি। এই যে আমার ভিতরে যে ভয়, এটা কিন্তু আশেপাশে সবার মধ্যেই ভয়টা, যাদের জি সাথে আমি কথা বলি সবাই কিন্তু ওই জি একই কথাই বলছে। জি জি আসলে এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের মধ্যে আরেকটি প্যান্ডেমিক যেটি হচ্ছে সেটি হচ্ছে মানে সবার খুব অ্যাংজাইটি হচ্ছে, খুব অনেকে প্যানিক অ্যাটাক হচ্ছে। এই হুম। মানসিক সমস্যাটা কিন্তু খুবই স্বাভাবিক, যেভাবে এত মানুষ আক্রান্ত হচ্ছে এবং যেভাবে এত মানুষ মারা যাচ্ছে। সুতরাং এই আপনার যেই অ্যাংজাইটি বা উদ্বিগ্নতা, এটা কিন্তু আসলে অস্বাভাবিক কিছু না, এটা একটা মানব মনের একটা সাধারণ বহিঃপ্রকাশ। এই ব্যাপারে আমি কয়েকটা পরামর্শ দিতে চাই যারা আজকে শুনছেন তাদের জন্য। প্রথম যে ব্যাপার সেটি হচ্ছে, দেখুন, যেসব সংবাদ বা যেসব খবর আপনার মনের উপর চাপ তৈরি করছে, সেসব সংবাদ সেসব খবর, সেটা মূলধারার হোক সেটা অনলাইন হোক, সেই খবরগুলো সেই সংবাদগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে। আপনি খেয়াল করুন যে কোন সংবাদগুলো পড়ার পর, কোন খবরটা দেখার পর আপনার এই ধরনের সমস্যা বেশি হচ্ছে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। এবং আমরা পরামর্শ দিই যে দিনে 2বারের বেশি আপনি করোনা সংক্রান্ত কোনো নিউজ আপডেট দেখবেন না। দিনে সর্বোচ্চ 2বার দেখতে পারেন আপনি। সারাক্ষণ যদি আপনি করোনা সংক্রান্ত নিউজ আপডেট দেখতে থাকেন, আপনি একজন সুস্থ মানুষও কিন্তু আপনার বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দেখা দেবে, এটা নিশ্চিত। সুতরাং আমি পরামর্শটি আবারও বলছি যে যেসব সংবাদ আপনার মনের উপর চাপ তৈরি করে সেগুলো থেকে আপনি বিরত থাকুন, এবং দিনে অন্তত দিনে 2বারের বেশি কিন্তু এই করোনা রিলেটেড সংবাদগুলো শোনা থেকে বিরত থাকুন। দ্বিতীয় যে পয়েন্টটি আমরা আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে আপনারা সবাই চেষ্টা করুন যে কোনো না কোনো কাজের মধ্যে জড়িত থাকা। যখন আমরা অনেকে আছে যে এই কমেন্ট, আচ্ছা, যখন আমরা অবসর সময় কিন্তু অনেকেই আছে যাদের কাজের চাপ কমে গেছে বা স্কুল পড়াশোনা কমে গেছে, ফলে একটা নিতান্ত অবসরের সময় কাটাচ্ছে। নিতান্ত অবসরের সময় কিন্তু আসলে খুব একটা ভালো সময় না মানসিক সুস্থতার জন্য। আমরা চেষ্টা করব যে অবসর সময়টাতে কাজ বন্ধ করে না দিতে। আমাদের যেসব কাজগুলো আছে সেগুলো বাসা থেকে হোক, অনলাইনে হোক, কোনো না কোনো কাজে ব্যস্ত থাকবো। কাজে ব্যস্ত থাকলে আমাদের এই ধরনের মানসিক যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো অনেকটা কমে আসবে। তৃতীয় যে পরামর্শটি দেব সেটি হচ্ছে যে দিনে অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুম যেন পরিপূর্ণভাবে হয়, সেই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। যদি আমাদের ঘুম ভালোভাবে হয় তাহলে দেখা যায় যে আমাদের অনেক ধরনের ছোটখাটো যে মানসিক সমস্যাগুলো তৈরি হয় সেগুলো আস্তে আস্তে সলভ হয়ে যায়। সুতরাং অন্তত 6 থেকে 8 ঘন্টা ঘুম যেন হয় সেই ব্যাপারটা এনশিওর করতে হবে। এরপরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি দিনে কমপক্ষে 20 থেকে 30 মিনিট ব্যায়াম করুন বা হাঁটাচলা করুন বা একটু জগিং করতে পারেন। তবে সেই সবগুলি হওয়া উচিত আপনার বাসায়, ছাদে, বাগানে, এই ধরনের প্লেসে। এগুলো করার জন্য এখন বাইরে যাওয়ার ব্যাপারে আমরা উৎসাহিত করছি না। তবে আপনার বাসায় একটা এক্সারসাইজ কর্নার বা ব্যায়ামের জায়গা করে নিতে পারেন, যেখানে আপনি প্রতিদিন নিয়ম করে অন্তত 20 থেকে 30 মিনিট আপনি প্রতিদিন ব্যায়াম করবেন। আমি আজকে কথা বলি সেটা হচ্ছে আমার এই ছোট্ট ঘরের মধ্যে, আমি বাইরে যাইনি, এই ছোট্ট ঘরের মধ্যে আমি প্রায় 30 মিনিট আজকে একটু একটু দৌড়ের মতো আস্তে আস্তে দৌড়িয়েছি। এটা আসলে প্রতিদিন করা উচিত। যখন আপনি ব্যায়াম করবেন দেখবেন আপনি মানসিকভাবে বেশ কিছুটা প্রফুল্ল বোধ করবেন, এবং সেই সাথে এক্সারসাইজ কিন্তু আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়ায়। এর পরের যে পরামর্শটি আমি আপনাদের দেবো মানসিক সমস্যা মোকাবেলার জন্য সেটি হচ্ছে যে দেখুন, এখন কিন্তু যেহেতু এটা প্যান্ডেমিক, প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। সুতরাং আমাদের একটা মানসিক প্রস্তুতি রাখতে হবে যে আমরাও কিন্তু যে কোনো সময় আক্রান্ত হতে পারি, এবং আক্রান্ত হলে আমরা কে কোথায় যোগাযোগ করব, কোন হসপিটালের সাথে যোগাযোগ করব, কি ধরনের স্বাস্থ্য সেবার জন্য যোগাযোগ করব, সেগুলো আগে থেকে ঠিক করে রাখুন যে আমি যদি অসুস্থ হই এই ব্যবস্থা করব। আপনি যদি পরিবারের প্রধান হয়ে থাকেন তাহলে আপনার আইসোলেশন পিরিয়ডে আপনার পরিবার কিভাবে চলবে তার একটা রোড ম্যাপ আপনি করে ফেলতে পারেন, সবার সাথে আলোচনা করে রাখতে পারেন। আপনি যদি পরিবারের প্রধান হন, আপনার অর্থনৈতিক ইনকামের উপর যদি পরিবার চলে তাহলে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনি আলাদা করে রেখে দিতে পারেন, যে আপনি যখন আইসোলেশনে থাকবেন তখন আপনার পরিবার তাদের আর্থিক বিষয়গুলো কিভাবে দেখভাল করবে সেই বিষয়টা আপনারা আলোচনা করে রাখতে পারেন। এগুলো যদি আপনারা আগে থেকে ঠিক করে রাখেন কিন্তু মন থেকে একটা চাপ কমবে।
কারণ আমরা কিন্তু এখন বেশিরভাগই কিন্তু খুব বেশি চাপে থাকি। আমার যদি করোনা আক্রান্ত হই কি হবে, কোথায় যাব, কি করব, কিভাবে চলবে আমার পরিবার, বাচ্চা কাচ্চা কিভাবে দেখবে, বাবা মাকে কে দেখবে। সুতরাং এই বিষয়গুলো একটা প্ল্যান কিন্তু আগে থেকে করে ফেললে আপনার উপরে মানসিক চাপটা অনেক বেশি কমে যাবে। এবং সর্বশেষ যে পরামর্শ দেব সেটি হচ্ছে আহ প্রচুর মানুষের এখন অ্যাংজাইটি হচ্ছে, কারো কারো প্যানিক অ্যাটাক হচ্ছে খুব বেশি। দেখবেন যে অনেকের হঠাৎ করে বুক ধড়ফড়, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, শরীর একদম দুর্বল হয়ে আসা, ঘুম না হওয়া। হ্যাঁ, এই ধরনের যে সমস্যাগুলো আছে এগুলো হচ্ছে আসলে অ্যাংজাইটি বা প্যানিক অ্যাটাকের লক্ষণ। এই বিষয়গুলো যখন আসবে তখন আমি পরামর্শ দেব যে আপনারা বড় বড় করে শ্বাস নিন, এবং কিছু থেরাপি আছে যেমন রিল্যাক্সেশন থেরাপি, যেমন মেডিটেশন, যেমন মাইন্ডফুলনেস। এই জিনিসগুলো আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, অনেক কন্টেন্ট পাবেন। এগুলো দেখে দেখে আপনি আপনার মনটাকে শান্ত করতে পারবেন, প্রশান্ত করতে পারবেন। আপনি চেষ্টা করবেন যে বড় বড় করে শ্বাস নেবার জন্য। আমি আবার বলে দিচ্ছি, মেডিটেশন, মাইন্ডফুলনেস এবং ধর্মীয় যে চর্চাগুলো আছে আমাদের সবার, যেমন আমাদের মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ, রোজা, এই ধরনের যে কোরআন শরীফ পড়া, এই ধরনের বিষয় যেগুলো আছে ধর্মীয় বিষয়াদি, এই ধর্মীয় বিষয়াদি গুলো যদি আমরা ঠিকঠাক মতো পালন করি তাহলে কিন্তু আমাদের এক ধরনের প্রশান্তি কাজ করবে, আমাদের মানসিক উত্তেজনাটা কমে আসবে এবং আমাদের মধ্যে ভালো লাগা বোধ তৈরি হবে। এই অবসরের সময়টা কিন্তু আমাদের আহ নতুন কোনো ভালো অভ্যেস তৈরি করার একটি খুবই গুরুত্বপূর্ণ সময়। আমরা চাইলে কিন্তু নতুন কোনো শখ বা নতুন কোনো অভ্যেস কিন্তু আমরা গড়ে তুলতে পারি। আমাদের প্রাত্যহিক ব্যস্ততার কারণে অনেক কাজগুলো জমে ছিল, কাজগুলো কিন্তু আমরা এখন করে ফেলতে পারি। আমাদের পরিবারকে আমরা হয়তো আগে এত সময় দিতে পারতাম না, এখন একটু সুযোগ তৈরি হয়েছে, আমরা আমাদের পরিবারকে সময় দিতে পারছি। এত এত নেগেটিভিটির মাঝখানেও আমরা যদি পজিটিভিটি খুঁজে বের করতে পারি তাহলে কিন্তু আমাদের সামনের পথ চলাটা সহজ হবে। আমরা যখন অত্যন্ত বেশি মানসিক চাপে থাকি তখন কিন্তু এটা সাইন্টিফিক প্রুফ যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি কমে যায়। যখন মানসিক চাপ যার বেশি থাকে তার কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক একইভাবে যখন আমরা খুব বেশি আতঙ্কিত থাকি, খুব বেশি অ্যাংজাইটিতে থাকি, তখন দেখবেন আমরা আমাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কিন্তু খুব বেশি যে সচেতনতাটা প্রয়োজন সেটা প্রয়োগ করতে পারছি না। এভাবেও কিন্তু আমাদের করোনা ভাইরাস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের মানসিকভাবে অনেকটা আমরা সুস্থ থাকতে পারবো, যেটি করোনা ভাইরাসের এই ক্রান্তি লগ্নে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি নেগেটিভিটির মাঝখানে পজিটিভিটি খুঁজুন। দেখুন যতজন মানুষ মারা যাচ্ছে তার থেকে অনেক বেশি মানুষ সুস্থ হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনি মনের মধ্যে এক ধরনের শক্তি অনুভব করুন, এক ধরনের জোর অনুভব করুন, তাহলে আস্তে আস্তে আমরা মানসিক ভাবে অনেকটা ভালো থাকবো এবং ইনশাল্লাহ একদিনে অনেক 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 গুরুত্বপূর্ণ কথা। যারা দেখছেন অনেকেরই উপকার হলো এটা, কারণ এই টেনশনে সরি এই টেনশনে আমার মতো অনেকে কিন্তু মারুফ ভাই আছে, অনেকে আছে। আচ্ছা, আর ছোট্ট আর একটা বিষয় শুধু, যদি রাতে ঘুম না হয়, একদিন ঘুম হলো না, পরের দিন হলো না, তারপরের দিন কি একটা ঘুমের ওষুধ খাওয়া যায়? এটা আসলে লাইভে বলবো না, এটা আসলে আপনি আপনার ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন, আপনার আচ্ছা, প্রয়োজন কি প্রয়োজন না। তবে ঘুম ভালো হবার ব্যাপারে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি সন্ধ্যার পর থেকে চা কফি খাওয়া বন্ধ করে দিতে হবে এবং ঘুমের অন্তত 2 ঘন্টা আগে থেকে সমস্ত ধরনের মিডিয়া, ফেসবুক আপনার যে তার সমস্ত কাজকর্ম করছে সেই ব্যাপারটা থেকে আপনাকে দূরে সরে আসতে হবে। আপনার রুমটা যেন আরামদায়ক হয়, বাতিগুলো যেন নেভানো থাকে, আপনি যেন একটা আরামদায়ক পরিবেশে থাকেন, সেই ব্যাপারটা এনশিওর করতে হবে। এবং আমার ঘুম হচ্ছে না কেন, এই বিষয়টা নিয়ে আপনার অতিরিক্ত চিন্তা করা যাবে না। এই বিষয়গুলো যদি মেনে চলতে পারেন ওষুধ ছাড়াই কিন্তু ঘুমের সমস্যা কেটে যেতে পারে। তবে এমন কিছু রোগও আছে যেগুলোর কারণে ঘুমের সমস্যা হয়। যদি এই ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনার ডক্টরের সাথে পার্সোনাল কনসাল্ট করে আপনি ওষুধপত্রের ব্যাপারে সমাধান চাইতে পারেন। কিন্তু এই লাইভ প্রোগ্রাম আসলে ওষুধ, এই ঘুমের ওষুধের ব্যাপারে বুঝতে বলা যাবে পারছি। না, তো কারণ এই ধরনের সময় একটা কমেন্ট ছিল, হ্যাঁ, শিওর। জি একটা কমেন্ট ছিল যে নার্ভে রিল্যাক্সেশনের জন্য কি ওষুধ খেতে পারি অ্যানেক্সিটি দূর করার জন্য?
জি, নার্ভ রিল্যাক্সেশনের জন্য কিছু ওষুধ ছাড়াও কিছু উপায় আছে, যেগুলো আমি একটু আগে বললাম, যে মেডিটেশন, প্রার্থনা, মাইন্ডফুলনেস, বড় বড় করে শ্বাস নেওয়া, এই ধরনের যে চর্চাগুলো আছে, এই চর্চাগুলো আপনি বাড়িয়ে দিন। আমি এটা বারবারই বলি যে সমস্ত ধরনের ওষুধেরই কিন্তু বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, এবং ঘুমের যে ওষুধগুলো সেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি। সুতরাং এখন প্রয়োজন ছাড়া এই ধরনের ওষুধ খাবার ব্যাপারে আমি পরামর্শ দিচ্ছি। আপনি আগে অন্যান্য ওষুধ ছাড়া যে অন্যান্য উপায়গুলো আমি বলছি সেগুলো ট্রাই করে দেখুন। যদি একমত না হয়, আপনি আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন, তিনি আপনাকে একটি সমাধান দেবেন হয়তো। ধন্যবাদ। এত গুরুত্বপূর্ণ কথা, তথ্য শুনছি যে সময় কখন হয়ে আসছে টের পাই নেই। আর হচ্ছে আচ্ছা, হ্যাঁ, এই সঙ্গে আরেকটু যেটা জানতে চাই, বাসায় বাচ্চাদের, শিশু কিশোরদের জন্য এবং যারা নতুন আসছে পৃথিবীতে তাদের জন্য যদি আপনার কোনো থাকে যে তাদেরকে আমরা আর একটু স্পেশালি কিভাবে সুরক্ষিত রাখতে পারি, জি, যেহেতু তাদের এই স্কুল বিষয়ে সব বন্ধ। জি, আমি প্রথমে একটু নবজাতকদের বিষয়ে একটু বলে নিচ্ছি। এই বিষয়টা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। এই প্রোগ্রামের মাধ্যমে আমি কিছু বিভ্রান্তি দূর করার চেষ্টা করতে পারি। সেটা হচ্ছে যে এই যে এত মহামারী, এই সময়টা যেখানে মানুষ থেকে মানুষের ভাইরাস ছড়িয়ে যাচ্ছে, এখন এই সময় কি বুকের দুধ খাওয়ানো যাবে কিনা, মা কি তার সন্তানকে বুকের দুধ খাওয়াবে কিনা? হ্যাঁ, অবশ্যই বুকের দুধ খাওয়াবে, নির্দ্বিধায়। অনেকে প্রশ্ন, যদি কেউ করোনা আক্রান্ত হয়ে যায় মা অলরেডি, অথবা যদি করোনার সিমটম গুলো থাকে, তখন কি বুকের দুধ খাওয়াতে পারবে কিনা? এই ব্যাপারে আমাদের পরামর্শ হচ্ছে যে হ্যাঁ, তখনও বুকের দুধ খাওয়াতে পারবে। যদি মা করোনা আক্রান্ত হয়েও যায়, বা মায়ের যদি করোনা লক্ষণ থাকে, তবুও কিন্তু নবজাতককে বা শিশুকে বুকের দুধ খাওয়াবে। কারণ কি, ব্যাপারটা শুনতে একটু অদ্ভুত মনে হলো, এটাই সত্যি, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ব্যাপারটি বলছে। কারণ বুকের দুধ আসলে এত প্রয়োজনীয় একটি জিনিস, যে এই সময়টাতে বেঁচে থাকার জন্য, এবং সারা জীবনটা জুড়ে, সারা জীবনটা জুড়ে কিন্তু এই বুকের দুধের একটা প্রভাব কিন্তু শিশুর মধ্যে থাকবে। এই বুকের দুধের মধ্যে অনেক ধরনের অ্যান্টিবডি থাকে, অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, অনেক ধরনের পুষ্টিকর উপাদান থাকে, যেগুলো কিন্তু শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে, শিশুকে সুস্থ সবল রাখবে সব দিক দিয়ে। এখন যদি বুকের দুধের ঘাটতি থেকে যায়, এই ঘাটতিটা কিন্তু সারা জীবনের জন্য একটি ঘাটতি রয়ে যাবে। এবং আশার বিষয় হচ্ছে, এ পর্যন্ত কিন্তু শিশুদের মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের হার কম, এবং যারাই আক্রান্ত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ছিল হচ্ছে তাদের কোনো লক্ষণ ছিল না, এবং কারো কারো মাইল্ড সিমটম, হালকা জ্বর কাশি এগুলো ছিল। অর্থাৎ বেশিরভাগ শিশুই কিন্তু ভালো ছিল, সুস্থ ছিল। সুতরাং সবকিছু বিবেচনা করে আপনি যদি রিস্ক এবং বেনিফিট রেশিও করেন, তাহলে কিন্তু বুকের দুধ খাওয়াবার বেনিফিটটাই বেশি। সুতরাং এই বেনিফিটের কথা চিন্তা করে মা তার সন্তানকে বুকের দুধ খাওয়াবে। হ্যাঁ, তবে কিছু এক্ষেত্রে তারা নিয়ম কানুন মেনে নিতে পারে, কিছু পরামর্শ দেব যদি মায়ের করোনা হয়ে থাকে। যে যখন আপনার বাচ্চাকে মাস্ক পরে নেবেন, যেন আপনার নাক মুখ থেকে বাচ্চার কাছে কিছু না যায়, এবং সেই সাথে আপনার ব্রেথ বা স্তন সেটাও ধুয়ে নেওয়ার পরামর্শ দিচ্ছি, যে আগ থেকে ছড়ানোর সম্ভাবনা কমে যাবে। এবং অনেক মা আছেন যারা বেশি অসুস্থ, যারা আসলে বুকের দুধ খাওয়াতে পারবেন না, তাদের বিষয়ে পরামর্শ হচ্ছে যে আপনারা চাইলে ব্রেস্ট মিল্ক গুলো এক্সপ্রেস করে, অর্থাৎ বের করে একটা বাটিতে করে শিশুকে খাওয়াতে পারেন অন্য কারোর মাধ্যমে। সেক্ষেত্রে আমি বলবো যে সেই বাটি, সেই চামচ, সেগুলো যেন খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়, সেই বিষয়টিও আমি জোর দেব। আর শিশু কিশোরদের, বড় শিশু যারা আছে তাদের ব্যাপারে যেটি বলবো যে দেখুন, বাচ্চাদেরকে কিন্তু আপনারা স্বাস্থ্য বিধিগুলো বুঝিয়ে দেবেন, শুধু বললে হবে না, বাচ্চাদের কিন্তু দেখিয়ে দিতে হবে যে বাবা মা তোমরা দেখো যে কিভাবে হাত ধুতে হয়। তাদের হাত ধোয়ার প্র্যাকটিসটা কিন্তু বাচ্চাদের মধ্যে আপনাদের গ্রো করতে হবে। বাচ্চাদের ব্যাপারে অন্যান্য যে স্বাস্থ্য বিধিগুলো আছে, কিভাবে হাঁচি দিতে হবে, কিভাবে কাশি দিতে হবে, সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে হবে। এবং এই সময়টা বাচ্চারা বাইরে যেতে পারছে না, স্কুলে যেতে পারছে না, তাদের মানসিক সমস্যা যাতে না হয়, তাদেরকে আপনারা কোয়ালিটি টাইম দিন, তাদের সাথে খেলুন, তাদের সাথে সময় দিন, তাদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন।
বা টিভিতে কোনো ভালো প্রোগ্রাম দেখুন, অর্থাৎ তাদেরকে গুণগত সময় দিন, তাদেরকে এই সময়টা তাদেরকে নতুন কিছু শেখান, নতুন কোনো ভালো অভ্যেস তৈরি করে দেন, কোনো ভালো ভালো বই পড়ান, অর্থাৎ আপনার শিশুকে যতভাবে সম্ভব আপনার কাছাকাছি রাখুন, তাকে একাকী বা লোনলি ফিল করতে দেওয়া যাবে না। সে যে এখন বন্ধুদের কাছ থেকে, স্কুল থেকে দূরে আছে, সেই বিষয়গুলো যেন সেই মানসিকভাবে সে যেন বিপর্যস্ত না হয়, সেই বিষয়গুলো কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তার মধ্যে অতিরিক্ত করোনার ভয় ভীতি দেখে তার মনটাকে দুর্বল করে দেওয়ার মানে নেই, তাকে সতর্ক করতে হবে আমাদের, কিন্তু সেই সাথে তাদেরকে কিন্তু প্রোডাক্টিভ কাজে তাদেরকে এনগেজ রাখতে হবে, তাদেরকে ভালো রাখার জন্য যা করা প্রয়োজন বাবা মা হিসেবে আপনাদের ততটুকু করা আবশ্যক। ঠিক তাই, পাশাপাশি শিশুদের সাথে মানবিক আচরণ করতে হবে, অযথা বকাঝকা করা যাবে না, তাদের অযথা শাসন করা যাবে না, তাদের বন্ধু হতে হবে। মারুফ ভাই, আমি আসলে খুব দুর্বল মানুষ, মানে কোনো বাবা মায়ের কষ্ট, কোনো শিশুর কষ্ট, এই দুইটা কষ্ট আমি কখনোই মেনে নিতে পারি না। আসলে কোনো হৃদয়বান মানুষের পক্ষে এগুলো আসলে মেনে নেওয়া সম্ভব না। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দ্রুত এই মহামারীটা কাটিয়ে দেন। আর আমরা যদি কোনো সমস্যা পড়ি, মারুফ ভাই ফোন করবো কিন্তু ফোন রিসিভ করেন। আপনার আব্বা কিন্তু বলছে রিসিভ করার জন্য। শুধু আপনি এখানে শুনছেন তাদেরকে আমি বলবো যে কোনো যোগাযোগ করতে পারেন, আমার ফেসবুক আইডি হয়তো বা কমেন্টে আমি দিয়ে রাখবো, সেক্ষেত্রে আপনারা কোনো যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, আপনার এই সঙ্গে আরেকটু যেটা জানতে চাই যে আমার করোনা তো এখন আসলে সবার পরীক্ষা করা সম্ভব হচ্ছে না, তো সেক্ষেত্রে যদি হালকা সর্দি কাশি বা কিছু কিছু লক্ষণ দেখা দেয়, সে কি করবে? বাসায় আসলে কি করা উচিত তার? আচ্ছা, দেখুন, করোনার লক্ষণগুলো নিশ্চিত না হওয়া যাচ্ছে, করোনার লক্ষণগুলো আপনারা সবাই জানেন, তবু আমি আরেকবার মনে করে দিচ্ছি যে জ্বর, কাশি, গলা ব্যথা, শরীর ব্যথা, মাথা ব্যথা, খাবারের স্বাদ না পাওয়া, নাকে ঘ্রাণ না পাওয়া, বমি, ডায়রিয়া, এই ধরনের যে সমস্যাগুলো আছে সেগুলো সেগুলো হচ্ছে করোনার মূল সিমটম গুলো। ঠিক আছে, এখন যদি এই ধরনের সিমটম এই মুহূর্তে মানে এই প্যান্ডেমিকের সময় আসে, আপনাকে ধরে নিতে হবে, আপনার মানসিকভাবে ধরে নিতে হবে যে এটা আসলে কোভিড, এবং কোভিডের অন্যান্য যে নিয়ম কানুন আমরা বোধহয় সংযুক্তি সমস্যা করছে। সরি, আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, শোনা যাচ্ছে একটু? জি জি জি। আচ্ছা, আমি যেটা বলছি, তো সুতরাং এই প্যান্ডেমিকের সময় যদি লক্ষণগুলো থাকে, তাহলে আপনাকে ধরে নিতে হবে করোনা হিসেবে, এটাকে ধরে নিতে হবে, এবং করোনার যে নিয়ম কানুন গুলো আছে সেই সব নিয়ম কানুন গুলো মানতে হবে। আপনাকে চলে যেতে হবে একটি হোম আইসোলেশনে, অর্থাৎ আপনার বাসার মধ্যে এমন একটি রুম খুঁজে নিতে হবে যে রুমটিতে শুধুমাত্র আপনি একা থাকবেন, এবং আপনার রুমের সাথে যদি একটি ওয়াশরুম অ্যাটাচ থাকে এটি সবচাইতে ভালো। তাহলে একটা নিজের রুম, একটি রুম যেখানে অন্যরা প্রবেশ করবে না, এবং একটি অ্যাটাচড বাথরুম, এটা হচ্ছে খুবই আইডিয়াল। তবে সবার পক্ষে যদি এটা সম্ভব না হয়, তাহলে পরামর্শ থাকবে যে যদি অ্যাটাচ বাথরুম নাও হয়, তাহলে যদি করোনা আক্রান্ত রোগী সেই বাথরুমটা ইউজ করে, তাহলে আরেকজন ইউজ করার পূর্বে সেটি ভালো করে ধুয়ে জীবাণুমুক্ত করে তারপর ইউজ করতে হবে। তবে আইডিয়াল হচ্ছে যে উনি একাই একটি ওয়াশরুম ইউজ করবেন। এটি হচ্ছে প্রথম পরামর্শ। যে দ্বিতীয় পরামর্শ হচ্ছে তার খাবার দাবার বিষয়টা। তার ফ্যামিলি মেম্বার কেউ এই ব্যাপারটা নিয়োজিত থাকবে, 3 বেলা বা যত বেলায় খাবার না কেন দরজার সামনে খাবারটা দিয়ে যাবে, সে সেখান থেকে নিয়ে খাবারটা খাবে। তৃতীয়ত, তার যদি জ্বর থাকে তাহলে সে প্যারাসিটামল খেতে পারে, এবং তার যদি কাশি থাকে তাহলে আমরা একটা ওষুধ বলি অ্যান্টিহিস্টামিন,
বা কাশির সিরাপ, এই ধরনের সাধারণ যে ওষুধপত্রগুলো আছে যেগুলো প্রেসক্রিপশন ছাড়াই পাওয়া যায়, এইসব ওষুধগুলো সে খেতে পারে। এবং যদি গলা ব্যথা থাকে তাহলে হচ্ছে মধু বা মধুর সাথে লেবু মিশিয়ে গরম পানি দিয়ে গড়গড়া করতে পারে, এগুলো দিয়ে চা খেতে পারে, লবণযুক্ত পানি দিয়ে গড়গড়া করতে পারে। এগুলো কিন্তু গলা ব্যথা কাশির জন্য উপশম দেয় আসলে। আর প্রচুর পরিমাণে পানি খেতে হবে। প্রচুর পরিমাণে পানি না খেলে কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দেয় শরীরে নানা জায়গায়। সুতরাং এই বিষয়টা ইনশিওর করতে হবে যে সে বাসায় বসে থাকলেও প্রচুর পানি তাকে খেতে হবে। যদি এই নিয়ম কানুনগুলো মেনে চলে তাহলে আশা করা যায় যদি মাইল্ড সিমটম থাকে তাহলে সে আস্তে আস্তে নিজে নিজে ওভারকাম করবে ইনশাল্লাহ। রোগ প্রতিরোধ ক্ষমতা, আর শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটাই তাকে আস্তে আস্তে সুস্থ করে তুলবে। ধন্যবাদ। সেক্ষেত্রে আরেকটা জিনিস যুক্ত করতে চাই, দেখি যে অনেক সময় আমরা বুলেটিনে দেখতে পাচ্ছি যে অনেক রোগী বাসায় মৃত্যুবরণ করছেন। তো সেক্ষেত্রে আসলে কখন তাকে হসপিটালে যাওয়া দরকার? জি জি জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আপনাকে ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি একটু সবাইকে বলবো যে আপনারা এই বিষয়টিতে মনোযোগ দিন। সরি, আমি বলছিলাম, শোনা যাচ্ছে এখন? জি, আমি বলছিলাম কখন করোনা আক্রান্ত রোগীকে হসপিটাল নিতে হবে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম বিষয়টি হচ্ছে যদি রোগীর শ্বাসকষ্ট হয় সাথে সাথে রোগীকে হসপিটাল নিতে হবে। শ্বাসকষ্ট হওয়া মানে হচ্ছে একটি সিভিয়ারিটির লক্ষণ, অর্থাৎ রোগটি সিভিয়ার পর্যায়ে চলে যাচ্ছে, এটা একটি লক্ষণ। শ্বাসকষ্ট দেখা দিলে হসপিটাল নিতে হবে। 2 নাম্বার, যদি দেখা যায় যে তার ঠোঁট, মুখ, জিহ্বা এগুলো যদি আস্তে আস্তে নীল রং ধারণ করতে থাকে, এগুলো নীল রং ধারণ করা মানে হচ্ছে তার শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে, তখনও কিন্তু হসপিটাল নিতে হবে। অনেকের বাসায় পালস অক্সিমিটার থাকে, অনেকে এখন পালস অক্সিমিটার কিনে রাখছেন, যেটা দিয়ে কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা বা অক্সিজেন স্যাচুরেশন দেখা যায়। যদি দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশন 93% নিচে নেমে গেছে, তাহলেও কিন্তু রোগীকে হাসপাতালে নিতে হবে। রোগী যদি খুব দুর্বল হয়ে যায়, মানে একেবারে মানে হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলেছে, তবুও তাকে হাসপাতালে নিতে হবে। রোগী যদি হঠাৎ করে খুব বেশি ঝিমুনি হতে থাকে, একদম অসময়ে ঘুমাতে থাকে, তাকে কোনোভাবে ঘুম থেকে জাগিয়ে রাখা যাচ্ছে না, অজ্ঞান হয়ে যাচ্ছে, এই ধরনের যে সমস্যাগুলো আছে এরকম যদি দেখা যায় তখন হাসপাতালে নিতে হবে। রোগী যদি বলে যে আমার খুব বুকে ব্যথা হচ্ছে বা বুকে খুব চাপ চাপ লাগছে, সেই ক্ষেত্রে রোগীকে হাসপাতালে নিতে হবে। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে যে এই পয়েন্টগুলো যদি থাকে তাহলে আমার রোগীটাকে তখন আর বাসায় রাখা যাবে না, তখন তাকে হাসপাতালে নিতে হবে এবং হাসপাতালে নিয়ে তাকে যথার্থ চিকিৎসা করতে হবে। অনেক অনেক ধন্যবাদ। অনেকটা সময় নিয়ে ফেললাম, ব্যস্ত মানুষ। আরেকটা জিনিস জানতে চাই যে এখন যেটা দেখা যায় সবাই এই হসপিটালে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, অথচ সবার বাসায় বাসায় এখন মোটামুটি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাচ্ছে। তো আসলে বাসায় অক্সিজেন রিজার্ভ করাটা কতটুকু গুরুত্বপূর্ণ বা দরকার? দেখুন, এখানে আসলে দুইটা ফ্যালাসি আছে। বিষয়টি হচ্ছে যে দেখুন, বেশিরভাগ করোনা আক্রান্ত রোগীর কিন্তু আসলে অক্সিজেন লাগবে না, তারা তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতে ভালো হয়ে যাবে। এখন যদি আমরা বাসায় সবাই অক্সিজেন সিলিন্ডার গুলো জমা করে ফেলি তাহলে কিন্তু হাসপাতালগুলোতে অক্সিজেন সিলিন্ডার একটা ঘাটতি দেখা দিতে পারে। পরবর্তীতে যারা ক্রিটিক্যাল পেশেন্ট, সিভিয়ার ডিজিজের পেশেন্ট, তারা কিন্তু অক্সিজেন পাবে না। এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। তবে আবার তাদের যুক্তিরও ফেলনা নয় যে এখন কিন্তু আসলে বিভিন্ন জায়গায় মানে এত রোগীর চাপ বেড়ে গেছে যে অনেক সময় অক্সিজেন কিন্তু সবাইকে দেওয়া হাসপাতাল সম্ভব হচ্ছে না। তাদের যুক্তিটি হচ্ছে যদি আমি হাসপাতালে সম্ভব না পাই তাহলে এই জন্য আমি বাসায় ইয়ে করে রাখছি। আসলে এটা আসলে দুই ধরনের ফেলাসি। আসলে মানে এই ব্যাপারে দুটো পয়েন্টই সঠিক, কিন্তু মানে তবুও আমাদের ব্যাপারটি থাকবে যে যারা সিভিয়ার পেশেন্ট বা ক্রিটিক্যাল ইল পেশেন্ট তারা যেন অক্সিজেন সাপ্লাইটা তাড়াতাড়ি পায়, এই বিষয়টি আসলে আমাদের সবাই মিলে এনশিওর করা প্রয়োজন। করোনা আক্রান্ত রোগীরা এখন পর্যন্ত কোনো চিকিৎসা কিন্তু আবিষ্কৃত হয় নাই, তবে কার্যকর চিকিৎসার মধ্যে সবচেয়ে কার্যকর চিকিৎসা হচ্ছে অক্সিজেন থেরাপি। অর্থাৎ অক্সিজেন দিলে কিন্তু বেশিরভাগ রোগী যাদের শ্বাসকষ্ট হচ্ছে বা খারাপ অবস্থা চলে যাচ্ছে, হ্যাঁ, তারা কিন্তু অক্সিজেন দিলে অনেকেই ফিরে আসছে। সবাইকে কিন্তু আইসিইউতে নেওয়া লাগছে না। যদি ভালোভাবে অক্সিজেন দেওয়া যায় তাহলে কিন্তু রোগী সুস্থ হবার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। ধন্যবাদ। আচ্ছা, সেক্ষেত্রে অক্সিজেন ইউজের কোনো নির্দেশিকা আছে কিনা যে কি মাত্রা ইউজ করতে হবে?
আসলে এটা বা এটা মানে একজন কিভাবে বুঝবো? জি, এটা আসলে রোগীর কন্ডিশনটা কি, এখন কি পরিস্থিতিতে আছে, রোগীর সেই পরিস্থিতিতে সেই ধরনের করে সাজেশন দিতে হবে। এটা একজন চিকিৎসকই সাজেশন দেবেন। সুতরাং মানে এটা কোনো জেনারেল রুলস নাই যে আপনি এত লিটার অক্সিজেন দিয়ে দেন, এটা কোনো আসলে জেনারেল রুলস নাই। রোগীর অবস্থা ভেদে, তার স্যাচুরেশন কেমন, তার শ্বাসকষ্ট কেমন, তার সার্বিক পরিস্থিতি কেমন, তার উপর বিবেচনা করে তাকে অক্সিজেন দিতে হতে পারে। 2 লিটার থেকে শুরু করে 70-80 লিটার পর্যন্ত অক্সিজেন তাকে দিতে হতে পারে। এটা কোনো জেনারেল রুলস বলা যাবে না এইভাবে যে আপনি এইভাবে অক্সিজেন দেন। এটা হচ্ছে সেই সময় রোগীর অবস্থা জানিয়ে একজন চিকিৎসকের সাথে কনসাল্ট করে নিতে হবে। আচ্ছা, আরেকটা একটু যদি আমাদেরকে দেন, আপনি তো কোভিড হাসপাতালে অনেকদিন ধরেই শুরু থেকেই মোটামুটি আছেন, তো অনেক রোগী এর মধ্যে সুস্থ হয়ে আপনার সামনে দিয়ে ফিরে গেছে, তো সেই দুই একটা সাফল্যের গল্প যদি একটু বলেন আমাকে। দেখুন, আমি এটা বারবার বলছি যে করোনা আক্রান্ত যারা হয় তারা কিন্তু 80 থেকে 85% মানুষই কিন্তু একেবারে সুস্থ হয়ে যায়, তাদের আসলে মানে কোনো ধরনের কোনো জটিলতা তৈরি হয় না। সুতরাং আমাদের বসুন্ধরা কোভিড সেন্টার যেহেতু একটা আইসোলেশন সেন্টার, এখানে মূলত যাদের মাইল্ড সিমটম থাকতো তারাই মূলত ভর্তি থাকতো। সুতরাং আমরা এমন প্রচুর পেশেন্ট পেয়েছি যারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, এবং সেই দিনে তাদের যে উচ্ছ্বাস, সেই দিনে তাদের যে খুশি, তাদের আত্মীয় স্বজনের যেই একটা উচ্ছ্বাস, তাদের আনন্দ, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তারা এমন একটি মহামারীতে বেঁচে গেছে, বেঁচে গেছে বলছে এই সেন্সে, কারণ দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু আসলে অনেক কম। তাদের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে, যদি করোনা ভাইরাস শরীরে ঢুকেও তাদের সেই অ্যান্টিবডি সেটা মেরে ফেলতে সক্ষম। সুতরাং এক এক হিসেবে বলা যায় যে তারা আসলে এই প্যান্ডেমিক থেকে বেঁচেই গেল। সুতরাং সেই দিনে সেই উচ্ছ্বাস, সেই দিনে সেই আনন্দ আসলে আমাদের চিকিৎসকদের জন্য আনন্দ যে আমাদের চিকিৎসায় তারা সুস্থ হয়েছেন, সেই সাথে রোগীর জন্য আনন্দ যে তারা এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন। আচ্ছা, যেহেতু অ্যান্টিবডির কথাটা আসলো, সেক্ষেত্রে আরেকটা জিনিস আমি একটু জানতে চাই যে এখন প্লাজমা থেরাপি নিয়ে বেশ কথা হচ্ছে, তো এই প্লাজমা থেরাপিটা অ্যান্টিবডি তৈরিতে কতটুকু কাজ করে, বা আসলেই প্লাজমা থেরাপিটা কিভাবে কাজ করে? জি, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। দেখুন, এই বৈশ্বিক মহামারীতে পৃথিবীর বিজ্ঞানীরা হাজারো চেষ্টা সাধনা করে এখনো পর্যন্ত কোন ওষুধের কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। এখন পর্যন্ত যা যা ব্যবহৃত হচ্ছে তার সবই হচ্ছে এক্সপেরিমেন্টাল বা পরীক্ষামূলক। তার মধ্যে একটি এক্সপেরিমেন্টাল ব্যাপার হচ্ছে এই প্লাজমা থেরাপি। এখন পর্যন্ত কিন্তু কোনো সত্যিকারের বড় কোনো ট্রায়াল নাই, বা বড় কোনো স্টাডি নাই, বড় কোনো গবেষণা নাই যেটা দিলে রোগী ইমপ্রুভ করবে। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে প্লাজমা থেরাপি দিয়ে দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আসলে ভালোই কাজ করে, এবং বাংলাদেশেও কিন্তু এর সাফল্যের হার মোটামুটি বেশি, বেশ ভালোই বেশি। সুতরাং প্লাজমা থেরাপির ব্যাপারটি গুরুত্বপূর্ণ। আমি যদি একটু খুব শুনতে পাচ্ছেন কি? জি। জি, কারেন্ট চলে গেছে আবার। আচ্ছা, যদি প্লাজমা থেরাপির ব্যাপারটা যদি আমি একদম সহজ করে বলি, সবার বোঝার সুবিধা আছে, তাহলে ব্যাপারটা এমন দাঁড়াবে যে দেখুন, আমাদের শরীরে যখন কোনো জীবাণু ঢুকে, সেটা করোনা ভাইরাস হোক বা যে কোনো জীবাণুই হোক, আমাদের শরীরে কিন্তু একটা নিজস্ব স্রষ্টাপ্রদত্ত রোগ সেই করে কি, ওইটার বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে। তার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে সেই ভাইরাসটাকে ধ্বংস করার চেষ্টা করে বা কিল করার চেষ্টা করে, এবং শরীরে সেই অ্যান্টিবডির মাধ্যমেই কিন্তু দেখেন যে এই 85 থেকে 90% রোগী সুস্থ হয়ে যাচ্ছে। এখন সেই অ্যান্টিবডি গুলো কিল করে বসে থাকে না, তারা পরবর্তী যুদ্ধের জন্য এমন একটি অস্ত্র তাক করে রাখে যে যদি এই করোনা ভাইরাস আবার শরীরে ঢুকে কখনো, তাহলে কিন্তু সে সাথে সাথে চিনে ফেলতে পারবে এবং সাথে সাথে তাকে আক্রমণ করতে পারবে। এটাই হচ্ছে অ্যান্টিবডি, অর্থাৎ ওই জীবাণুর বিরুদ্ধে একটা অস্ত্র তাক করে রাখা। এখন দেখুন, যে মানুষটা করোনাতে আক্রান্ত হয়েছিলেন, সেই মানুষটি কিন্তু তার তার শরীরে কিন্তু ওই জীবাণুর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এই মানুষটার রক্ত নিয়ে, প্লাজমা হচ্ছে রক্তের একটা অংশ, রক্তের জলীয় অংশটাই প্লাজমা, অর্থাৎ এই মানুষটার প্লাজমা নিয়ে যদি আমি একটা অসুস্থ মানুষকে দেই যিনি করোনা ভাইরাসে ভুগছেন, তাহলে কি লাভ হবে বলেন তো? সেটা হচ্ছে যে আমরা এই প্লাজমা দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সাথে সাথে ওই রোগীটাকে আমরা অ্যান্টিবডি দিয়ে কিন্তু সেই রোগীটা ফাইট করতে পারবে। অর্থাৎ একজনের অ্যান্টিবডি দিয়ে আরেকজন ফাইট করছে, একজনের অস্ত্র দিয়ে আরেকজন ব্যবহার করে সুস্থ হয়ে উঠছে। প্লাজমা থেরাপির বিষয়টা আসলে এমনই যে একজনকে প্লাজমা দেওয়ার মাধ্যমে আরেকজন ফাইট করার শক্তি পাচ্ছেন।
সুতরাং এই বিষয়টি ডাক্তারের পরামর্শে প্লাজমা থেরাপি অবশ্যই ব্যবহার করা যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই। তবে ব্যাপারটা এমন না যে প্লাজমা থেরাপি না দিলে রোগী বাঁচবে না বা প্লাজমা থেরাপি দিলেই রোগী সুস্থ হয়ে যাবে, ব্যাপারটা এখন পর্যন্ত এমন না। তবে একটা বিষয় আতঙ্কজনক ভাবে বাড়ছে, সেটা হচ্ছে কিন্তু অনেক সময় তেমন কোনো লক্ষণ যাদের নাই, সুস্থ মানুষ, যুবক মানুষ যারা, তারাও অনেক সময় প্লাজমার জন্য খুঁজছেন বিভিন্ন সময় প্লাজমা। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজ করার সুযোগ কিন্তু আমাদের দিতে হবে। আমরা প্রথমে প্লাজমা দিয়ে দিলাম, এটা কোনো কাজের কথা না। তাহলে কি হবে জানেন, সেটা হচ্ছে যখন ক্রিটিক্যাল পেশেন্ট বা সিভিয়ার পেশেন্টের প্লাজমা প্রয়োজন হবে, তখন কিন্তু আমরা প্লাজমা পাবো না। কারণ কি, আমাদের দেশে এখন পর্যন্ত কিন্তু অনেক বেশি মানুষ সুস্থ হয়ে ওঠে নাই যে পরিমাণ মানুষ এখন অসুস্থ হচ্ছে। সুতরাং আমাদের এই প্লাজমা থেরাপি রিজার্ভ রাখা উচিত শুধুমাত্র যারা ক্রিটিক্যালি ইল পেশেন্ট, যারা সিভিয়ার ডিজিজের পেশেন্ট, শুধুমাত্র তাদের জন্য। এক কথা বলে ফেলা যায় যারা আইসিইউতে ভর্তি, শুধুমাত্র তাদের জন্য এখন প্লাজমা থেরাপি সংরক্ষিত রাখা উচিত। যদি এইভাবে যত্রতত্র প্লাজমা থেরাপি চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের এই ক্রিটিক্যালি ইল পেশেন্টদের জন্য কিন্তু আমরা প্লাজমা থেরাপি পাবো না তখন। সুতরাং এই বিষয়টি সবাইকে মাথায় রাখার জন্য আমরা অনুরোধ করছি, ডাক্তারের পরামর্শ ছাড়া প্লাজমা থেরাপি না নেবার জন্য বলছি। কারণ যে কোনো থেরাপিরই কিন্তু এক ধরনের সাইড ইফেক্ট থাকে, প্লাজমা থেরাপিরও কিন্তু কিছু সাইড ইফেক্ট আছে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আসলে আমাদের কখন যে সময় পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। মারুফ ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময় আমরা অনেকটা নিয়ে নিলাম। এটা উপকার হলো আমাদের, যারা যারা দেখছেন, যারা দেখছেন বা দেশে বিদেশে অনেকে দেখছেন, তো সবারই উপকার হলো। আর আপনাকে তো ধন্যবাদ, সাথে আপনার বাবা এবং মাকে ধন্যবাদ। আর হচ্ছে আবারও কখনো সুযোগ হলে আমাদের সাথে আপনার দেখা হবে। ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। অনেক 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 শুভকামনা। ধন্যবাদ। যেখানে যে পরিস্থিতিতে থাকেন সাবধানে থাকবেন। জি, গুড নিউজ এবং প্রকৃতিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি নিজেও বুঝতে পারিনি যে কখন 1 ঘন্টা 16 মিনিট পার হয়ে গেছে। আমি ভেবেছি সর্বোচ্চ 30 মিনিট হবে, কিন্তু আসলে আলোচনায় এতই মগ্ন হয়ে গেছিলাম আমরা যে সত্যি আসলে সময় কোথায় চলে গেছে। যদি আমার এই আলোচনার মাধ্যমে কেউ উপকৃত হয় তাহলে খুব ভালো লাগবে। এছাড়া অন্য যে কোনো সময় যে কোনো পরামর্শের জন্য সোহেল ভাইয়া, মিতা আপুর সাথে যোগাযোগ করে আমার সাথে যে কোনো সময় যোগাযোগ করা যাবে। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আসসালামু আলাইকুম। এতক্ষণ হচ্ছে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম। এত গুরুত্বপূর্ণ কথা বা এত সুন্দর তথ্য আমাদের কোনো এপিসোডে হয়তো বা হয়নি। তো এটা হচ্ছে যে যেমন আমাদের জন্য ভালো, আপনারা যদি মেনে চলেন আপনাদের জন্য ভালো। গ্রামে হোক, শহরে হোক, দেশে বিদেশে যেখানে আছেন, সবাই স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। যদি অনুষ্ঠানটা ভালো লাগে আমাদের সার্থকতা, আর যদি খারাপ লাগে সেটা আমাদের ব্যর্থতা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট। দর্শক শ্রোতা যারা আমাদের সাথে ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আলোচনা, আমাদের সঙ্গে ডাক্তার ছিলেন সরাসরি সম্মুখ যোদ্ধা, তার এখন বিশ্রামের সময়, সেখান থেকেও আমরা আপনাদেরকে সময় দিলেন। যদি আপনাদের কারো উপকারে আসে তবে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। আশা করি আপনারা যারা দেখেছেন এবং পরে হয়তো যারা দেখবেন, তারা স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ থাকুন, নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।